আসসালামু আলাইকুম বাচ্চারা, কে কে জয়েন করলা একটু দেখি। দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলছো। ওয়ালাইকুম আসসালাম। সবার কি অবস্থা একটু জানিয়ে দিবা আমাকে। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা? আমার নাম কি অবশ্যই জানতে পারবা, হয়তো অনেকদিন পরে তুমি জয়েন করছো বা প্রথম জয়েন করছো। আচ্ছা, একজন আমার প্রথম ক্লাস করতেছে। গুড। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা তোমরা সেটা জানিয়ে দিও। আচ্ছা, এই ক্লাসে নতুন, তোমাকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আচ্ছা, একজনের এক্সাম শেষ হয়েছে, গুড, ভালো জিনিস। 56 জন অলরেডি জয়েন করে ফেলেছে। আমি কি এই ক্লাস করতে পারবো? যেহেতু তুমি এই ক্লাসে আসছো, অবশ্যই ক্লাস করতে পারবা। আচ্ছা, একজন বলছে আইসিটি পরীক্ষা দিয়েছে, সে তার খুব ভালো হয়েছে, তো তোমাকে কংগ্রেচুলেশন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাদের কি অবস্থা? উম 200 প্রায় পার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা শুরু করি আজকে আমাদের প্রোগ্রামিং ভাষার পর্ব 6। ঠিক আছে, প্রোগ্রামিং ভাষার পর্ব 6। ঠিক আছে, এটা হলো আমাদের আজকের ক্লাস। তো যারা আজকে আমার ক্লাসে প্রথম, তাদের জন্য একটু বলে দিই, আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। ঠিক আছে, তোমরা আমাকে রুমান ভাইয়া বা স্যার যেটাই খুশি বলতে পারো। আর অনেকে অলরেডি ক্লাস পেয়ে গেছো, তারা তো আমাকে চিনোই, আলাদা করে তোমাদের কাছে পরিচয় দেওয়ার দরকার নাই তেমন একটা। বাকি জিনিসগুলো আসলে পরিচয়ের সবকিছু এখানে লেখা আছে, একটু দেখে নিও, এখানে আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আজকে আমরা আসলে প্রোগ্রামিং প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আসলে এইরকম কোনো ক্লাস আসলে রাখার কথা ছিল না, বাট আমি আসলে একটু জোর করে রাখলাম যে তোমাদের আসলে প্রোগ্রামিং নিয়ে আজকে কথা, কোনো থিওরিটিক্যাল জিনিসপাতিতে আমরা তেমন একটা যাব না। জাস্ট প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং আসলে কেমনে করে সেই জিনিসটাই আজকে পুরো ক্লাস জুড়ে করব। খুব মজা হবে। তো আসলে আস্তে ধীরে আসলে শুরু করি। তো ফার্স্টে যদি এরকম হয়, ধরো বলছে যে দুইটা সিরিজ থেকে যে কোনো একটি সিরিজ বেছে নিয়ে বাছাইকৃত সিরিজের এন তম থেকে ইনপুট নিয়ে পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। ঠিক আছে, যোগফল নির্ণয় করতে বলছে। এখন এই যোগফল নির্ণয় করার বিষয়টা আমরা আসলে কি করতে পারি, সাম আকারে লিখতে পারি। ঠিক আছে, আমরা সাম নিব এবং প্রত্যেকটা আসলে যোগ করে লাস্টে যে পদটা আসবে সেটা করতে পারি। এখন একটা জিনিস দেখো, এই যে প্রবলেমটা দিছে, ধরো আমরা ফার্স্টের এই যে প্রবলেমটা, ফার্স্টে প্রবলেম নিয়ে আলোচনা করি। ঠিক আছে, ফার্স্টে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করবো এবং আমার আমার আসলে যোগফলটা বের করতে বলছে। ঠিক আছে, যোগফলটা বের করো। এখন একটা জিনিস দেখো, যোগফলটা যখন বের করতে বলছে, তখন আমাকে একটা জিনিস করতে হবে যে এটা বারবার রিপিট হচ্ছে এবং মজার বিষয় হলো যে এক এক করে করে বাড়তেছে, তাই না? জিনিসটা খুব সহজ। এবং কোনো জিনিস যদি বারবার রিপিট হয়, সেটাকে আমরা কিসের মাধ্যমে করি? আমরা লুপ ফেলাই দিতে পারি, তাই না? আমরা একটা লুপ ফেলাই দিতে পারি এবং এই লুপটা যদি পড়ে যায়, তাহলে আলটিমেটলি আমরা খুব সহজে এই জিনিসটা করে ফেলতে পারি। তো মজার একটা বিষয়, এখন আমরা যদি এটা একটু চেষ্টা করি যে কিভাবে এটা মানে করা সম্ভব, তাহলে জিনিসটা অনেকটা, যদি আমরা কোড লিখি তাহলে এটা অনেকটা এরকম হয় কিনা দেখো তো। ভয়েড মেইন, তাহলে আছে মেইন ফাংশনটা আসলে ডিক্লেয়ার করলাম, উপরে ইনক্লুড stdio ওগুলি লিখে দিতে পারো। দেন আসলে যদি আমরা ধরো ইন্টিজার নিলাম, ইন্টিজার আই। ঠিক আছে, ইন্টিজার আই, দেন এন এর একটা ভ্যালু আমাদের আসলে দরকার, তাই না? ইন্টিজার আই আর ধরো এন নিয়ে নেব, দুইটা ভ্যালু, যে কত পর্যন্ত আর কি করবো, তাই না? ধরো আই আর এন। ঠিক আছে, আই এর ভ্যালু নিচ্ছি না আপাতত, জাস্ট এন। দেন আমরা যেহেতু এন এর ভ্যালু জানি না এবং বলতেছে ইউজারের থেকে একটা নিতে, তাহলে ইউজারের থেকে নিতে পারি। ধরো স্ক্যানএফ পার্সেন্ট, যেহেতু ইন্টিজার, ইন্টিজার হলে কি করতে হয়, আইডেন্টিফায়ার লিখতে হয় ডি, তাই না? তাহলে আর এম্পারসেন্ট দিতে হয়, এন নিলাম ইউজার থেকে। এন এর ভ্যালু কত, যে কোনো ভ্যালু নিতে পারি।
নিলাম, তারপরে হলো ফর লুপে ফেলবো। ফর লুপে ফেলে জিনিসটাকে কি করতে পারি, আই এর ভ্যালু 1 নিতে পারি, 1 থেকে শুরু। আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না n এর সমান বা ছোট হয় ততক্ষণ পর্যন্ত কি করতে থাকবো, লুপ চালাইতে থাকবো, আর প্রত্যেকবার লুপে কি করব, বাড়াইতে থাকবো। এখন দেখো আরেকটা জিনিস করা লাগবে, সেটা হলো যে আমরা সাম নিলে কি করতে হয়, সাম নিলে একটা সাম লিখতে হয় না, এবং সামের ইনিশিয়াল একটা ভ্যালু রাখতে হয় যেখানে আসলে আমরা বারবার রাখি। কারণ কোনো এক জায়গায় যদি মনে করো যোগ করে রাখি, এটার উপরই কিন্তু বারবার রাখা লাগতেছে, তো আমরা সামে লিখবো। তো সাম এখানে আছে, তো সাম ইকুয়াল টু সাম প্লাস আই। ঠিক আছে, প্রত্যেকবার সাম আসলে যোগ হইতে থাকবে। ঠিক আছে, প্রত্যেকবার সাম আসলে যোগ হইতে থাকবে, এবং যোগ হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত যোগ হবে, যতক্ষণ পর্যন্ত এন পর্যন্ত যাতে না যায়। এইটা যখন হয়ে যাবে, এরপর অংশ শেষ, ফর লুপ শেষ হয়ে যাবে, সব জায়গায় যেতেছে। তারপরে যদি আমি আসলে প্রিন্ট এফ দিয়ে প্রিন্ট করে ফেলি, ঠিক আছে, প্রিন্ট এফ সাম ইকুয়াল, যদি সাম করি, তাহলে কিন্তু আমাদের চলে আসতেছে, এবং লাস্টে একটা ব্র্যাকেট দিয়ে পুরো এই কোডটা শেষ করা যায়, এবং দেখবা যে এটা আসলে কোড চলে আসতেছে। ঠিক আছে, খুব ইজি জিনিস। তো খুব ইজি জিনিস, আমরা এই জিনিসটা করে ফেলতে পারি। এখন একটা জিনিস দেখো, আমি যদি একটু কঠিন করি এটাকে, মানে একটু কঠিন করব, যে আমরা আসলে সাম করতে চাচ্ছি না, এইখানে যেটা লেখা আছে দেখো, 1 এর পরে যোগ 2, 2 এর পর যোগ 3, এইভাবেই যদি আউটপুটে রাখতে চাই, তখন কি করব? একজন লিখতেছে ভাই কোড কিভাবে লিখবো, আরে বেটা এই যে দেখ কোড কিভাবে লিখতেছে, ঠিক আছে, এভাবে লিখবি। তো এখানে দেখো, কোড লেখার আগে আমি চাচ্ছি আউটপুটটা এইভাবে আসুক, সাম না, পুরা এখানে যেভাবে দেওয়া আছে যোগ 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 আকারে, এইটা কি আমাদের আসলে করা সম্ভব কিনা, সেইটা আমরা একটু প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি। আমরা যদি এরকম লিখি, প্রোগ জর স্পেস দিয়ে জেট লিখি, তখন কি হয় দেখো, এই যে যে অনলাইন সি কম্পাইলারটা আছে, এখানে যদি যাই, এখানেই আমরা আসলে এতদিন পর্যন্ত প্র্যাকটিস দেখাইছি। তোমরা এটা করতে পারো, তোমরা কোড ব্লকস নামাইতে পারো, যেটা খুশি তোমরা করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন আমার চাওয়া হলো আমি আসলে ওইভাবে প্রিন্ট করব যেভাবে আসলে এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওইটাই প্রিন্ট করব, আমরা কোনো সাম প্রিন্ট করব না। ঠিক আছে, আমরা কোনো সাম প্রিন্ট করব না, ওইভাবে যেহেতু দেওয়া আছে 1 + 2, ওই জিনিসটা করব। একটু কঠিন হতে পারে, বাট জিনিসটা লজিক্যালি যদি চিন্তা করি, তাহলে এটা কিন্তু খুব সহজেই করা যাবে। দেখো, ফার্স্টেই আমরা যেটা করব, যেহেতু সাম লাগবে না, তাহলে আমরা ফার্স্টে ইন্টিজার লিখব, ডিক্লেয়ার করলাম, আই নিলাম, এন নিলাম। ঠিক আছে, ভালো কথা। এরপরে কি করব, আমরা আসলে এন এর একটা ভ্যালু নিব। ঠিক আছে, মানে কত পর্যন্ত আসলে আমাদের যোগ জিনিসটা দেখাবে, স্ক্যানএফ, সরি, সব জিনিস ছোট হাতের দিতে হবে এই ক্ষেত্রে, না হলে, কারণ এই জিনিসটা কেস সেনসিটিভ। ঠিক আছে, %d, কারণ আইডেন্টিফায়ার ছাড়া নিতে পারবো না, এম্পারসেন্ট এন, তার মানে এই ক্ষেত্রে, সরি, চলে আসে, এম্পারসেন্ট নিতে হবে, এম্পারসেন্ট এন। ঠিক আছে, নিলাম, বললাম, তাহলে এক্ষেত্রে এন এর একটা ভ্যালু নিব। ঠিক আছে, এন এর একটা ভ্যালু নিব, দেন আমরা আসলে লুপে ফেলাবো। তাহলে লুপে ফেলাইলাম, ফর লুপ দিলাম, আই এর ভ্যালু ইনিশিয়ালি কত থেকে শুরু করা উচিত, 1 থেকে শুরু করলাম, কতক্ষণ পর্যন্ত চলা উচিত, যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু এন এর থেকে ছোট। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু এন এর থেকে ছোট। প্রত্যেকবারে কত করে করে বাড়াইতে বলছি,
এক করে, তাহলে আই প্লাস প্লাস মানে হলো প্রত্যেকবারে এক করে করে বাড়বে। এইটা লিখলাম, স্ক্যানএফ দিলাম। এখন কি করা যায় আমরা জানি, দেখো একটা জিনিস, এই জিনিসটা তো আমরা বুঝছি। এখন একটা জিনিস দেখো, প্রত্যেকবার একটা সংখ্যা প্রিন্ট হবে, ওই সংখ্যাটা কোনটা? আই। দেখো আই এর ভ্যালু আস্তে আস্তে করে কিন্তু বাড়তেছে, ঠিক আছে। প্রথমবার যখন চলবে তখন আই এর ভ্যালু 1, এর পরের বারের লুপ যখন চলবে তখন আই এর ভ্যালু 2। তার মানে এইভাবে করে তোমার বাড়তে থাকবে। একজন জিজ্ঞেস করছে ভাই কেস সেন্সিটিভ মানে কি? এই যে ছোট হাতের আর বড় হাতের লিখলে জিনিসটা চেঞ্জ হয়ে যায়। ধরো স্ক্যানএফ জিনিসটা সবগুলো ছোট হাতের লেটারে লিখছে, যদি বড় হাতের লেটারে লিখো বা ক্যাপিটাল লেটারে লিখো, দেখবা যে এটা আর কাজ করতেছে না, ঠিক আছে। এটাই কেস সেন্সিটিভ। আচ্ছা, তারপরে দেখো ফর লুপে দিলাম। এখন আমরা একটা জিনিস করব, যে যখন এন এর ভ্যালু 40, ঠিক আছে, এন এর ভ্যালু যখন 40 তখন তারপরে তো আর কোনো প্লাস চিহ্ন দিতে হয় না, তাই আমি আগে একটা শর্ত লিখে দিলাম। যদি আই সমান সমান এন হয়, যদি আই সমান সমান এন হয়, মানে এটা আসলে আই যদি ইকুয়াল হয়, তখন যেটা করব প্রিন্টএফ দেব, পার্সেন্টেজ থাকবে, ধরো পার্সেন্টেজ ডি কমা আই, এবং এখানে আর কোনো কিছু থাকবে না। এইটা বাদে বাকি যে কোনো জিনিস আসুক, তার জন্য আমি কি লিখলাম? তার জন্য লিখলাম প্রিন্টএফ হবে হলো পার্সেন্ট ডি, তারপরে একটা প্লাস থাকবে, সরি প্লাস থাকবে, এবং প্লাসের জায়গায় আমরা আসলে আই বসাবো, ঠিক আছে, এবং এটাকে আমরা শেষ করে দিলাম। এখন তোমরা আমাকে বলো যে আমি যদি এটাকে রান করি তাহলে আসলে কি আসা উচিত, ঠিক আছে। আমি যদি এটাকে একটু রান করি, রান করব, রান করি, রান করলে যদি রান করি, এখান থেকে একটা আউটপুট চাইতেছে, ঠিক আছে। এখন আমি এই আউটপুটের জায়গায় যদি একটা ক্লিক করি, এখানে একটা ভ্যালু দিব। এখন এন এর ভ্যালু কত দিব বলো, তোমরা বলো এন এর ভ্যালু কত রাখবো, দেখি তোমাদের থেকে নেই, এন এর ভ্যালু কত রাখা উচিত? তোমাদের থেকে একটা ইনপুট নেই, স্ক্যানএফ দিয়ে তোমাদের ইনপুট। একজন লেখছে 1, 1 লেখা যাবে না ভাই, 1 তো 1ই শুরু। আচ্ছা 50 দেই, ঠিক আছে, এন এর ভ্যালু 50 দিলাম, ঠিক আছে। এই দেখো আউটপুটে 50 দিলাম, দেওয়ার পরে যখন আমি এন্টার দিব, দেখো জিনিসটা কেমন প্রিন্ট হইছে, যেটা আমরা চাচ্ছিলাম সেটাই হইছে, ঠিক আছে। 1, তারপরে একটা যোগ চিহ্ন দিছে, তারপরে 2, তারপরে এইভাবে করে করে আস্তে 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 প্রত্যেকটার সামনে যোগ চিহ্ন করে দিছে, এবং 50 পর্যন্তই শেষ হয়েছে। জিনিসটা দেখো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমরা করতে পারছি। এটা আমরা আরো অনেক বড়র জন্য করতে পারবো, ঠিক আছে। তা আমরা যদি এখানে এন এর ভ্যালু 1000 দিই, আবার ধরো মনে করো যে আর রান করলাম, ঠিক আছে। এখন আমি এন এর ভ্যালু ধরো 1000 দিব, ঠিক আছে। এবার যদি এন্টার দিই, দেখো এন এর ভ্যালু কত চলে আসতেছে, ঠিক আছে। এন এর ভ্যালু দেখো আমার 1000 চলে আসছে, দেখতে পাচ্ছ এইভাবে করে সবগুলা যোগ হচ্ছে, এবং এটা শেষ পর্যন্ত আমি যদি দেখি 1000 পর্যন্ত আছে। এন যে কোনো সংখ্যা নেওয়া যাবে, আমি আসলে যে কোনো সংখ্যা নিছি আর কি, ঠিক আছে। কারণ ওরা বলে দেয় নাই যে এন এর আসলে লাস্ট ভ্যালুটা কত, ঠিক আছে। কারণ বলছে যে যোগ করতে 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 এই পর্যন্ত আসো, ঠিক আছে। আমি একটু কোডটাকে চেঞ্জ করছিলাম, চেঞ্জ করে বলছি ওইখানে যেভাবে লেখা আছে ওইভাবে প্রিন্ট করো, আর ওরা চাচ্ছিল সাম যোগফলটা করো। তো যোগফল করলেও আসলে আমরা যোগফল বের করতে পারতাম, বাট এইরকম ধরনের যদি তোমাদের আউটপুট দিতে বলে তাহলে কিন্তু তোমরা করতে পারো। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, জোস একটা আমরা কিন্তু প্রোগ্রাম লিখে ফেলছিলাম, ঠিক আছে, জোস একটা জিনিস ছিল। তো এইভাবে করে আসলে আমরা প্রোগ্রাম লিখতে পারি। এখন একটা জিনিস দেখো,
এই প্রোগ্রামটাই আসলে আমরা কত চেঞ্জ করতে পারি। ধরো আমি চাচ্ছি এইটা শুধুমাত্র বিজোড় সংখ্যা আসুক, ঠিক আছে, বিজোড় সংখ্যা আসুক। তো আমরা যদি কোডে যাই, এই যে আমাদের কোড, এখন কোড শুরু হবে 2 দিয়ে, সরি জোড় সংখ্যা আসবে 2, ঠিক আছে। এই দেখো আমি শুরুই করতেছি 2 দিয়ে এবং বলতেছি যতক্ষণ পর্যন্ত n এর মান i মানে i এর মান n এর থেকে ছোট। এখন এক এক করে বাড়ায়া তো লাভ নাই, তাই না? এক এক করে বাড়ায়া কি লাভ আছে? কারণ আমি তো জোড় সংখ্যা নিতেছি, আর জোড় সংখ্যা 2 করে করে বাড়ে, এই কারণে লিখছি দেখো i+2, ঠিক আছে, i+2। এখন সেম জিনিসটাই যদি আমি রান করি এবং ধরো এটা আমি 100 লিখলাম, তাহলে প্রত্যেকটা জোড় সংখ্যা চলে আসবে। দেখতে পাচ্ছ আমি এটা জোড় সংখ্যার সবগুলা নিয়ে আসছি, জোড় সংখ্যার সবগুলা চলে আসছে। এই ক্ষেত্রে নাইস না? আমরা আসলে সকল জোড় সংখ্যা প্রিন্ট করে দেখাইতে পারতেছি। তেমনি আমরা সামও করতে পারবো এই জিনিসটা, ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ করলে এটা আসলে সামও বের হয়ে যায়। ঠিক আছে, আমরা এটা দেখাচ্ছি। এটার জন্য আমি বিজোড় সংখ্যারও বের করতে পারি। জাস্ট বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে দেখো, বিজোড় সংখ্যাও 2 ঘর পর পর আসে, জাস্ট আমি শুরু করব 1 থেকে, ঠিক আছে, শুরুটাই হবে ইম্পর্টেন্ট। ধরো শুরু করতেছি 1 থেকে। এখন আমি যদি +2 আকারে দেই, ধরো 100 পর্যন্তই নিব, আমি জাস্ট দেখো এখন আবার সবগুলা আসলে যত বিজোড় সংখ্যা আছে সবগুলো আসলে যোগ আকারে চলে আসে। তো নাইস একটা জিনিস। তো খুব সুন্দরভাবে আমরা কিন্তু বিজোড় সংখ্যাগুলো নিয়ে আসতে পারছি, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে ভাই আমি আসলে সামেশন বা সাম দেখাইতে চাই, ঠিক আছে, সাম দেখাইতে চাই, মানে যোগফলটা দেখাইতে চাই, এরা ওইটা চাইতেছিল। আমরা স্লাইডে দেখছিলাম না যে ভাই এভাবে না লিখে জাস্ট যোগফল কত আসে সেটা দেখাত। আচ্ছা ঠিক আছে, এইটাও দেখানো সম্ভব। তো সেটার ক্ষেত্রে আমরা একটা সাম নেই, যেখানে আসলে আমি সাম ভ্যারিয়েবল নেই। ধরো একটা সাম ভ্যারিয়েবল নিলাম, যেটার ইনিশিয়াল ভ্যালু 0 ধরতে হবে, আমরা শিখাইছিলাম, ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু কত ধরতে হবে, 0। এবং এই সামের মধ্যেই বারবার সকল সংখ্যা আসলে যাইতে থাকবে, ঠিক আছে। ধরো আমি 100 পর্যন্ত যোগ করবো আর কি, 1 থেকে 100 পর্যন্ত সবগুলা যোগ করবো, তাহলে আর এই জিনিসগুলো লাগতেছে না, ঠিক আছে, এই জিনিসগুলাই লাগতেছে না। আরেকটা জিনিস দেখো, যেহেতু এই জিনিসে আমি দেখো ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করার ফলে এই জিনিসটা দেখো গায়েব হয়ে যাইতেছে না। অনেক সময় হইতে পারে যে আমি আসলে চেক করার জন্য, কোড চেক করার জন্য যে আমার এই জিনিসটা বাদ দিতে চাই, বাট আপাতত বাদ দিতে চাইতেছি না, তখন এরকম তুমি চাইলেই এই জিনিসটাকে মনে করো যে যদি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করো তাহলে এই জিনিসটাকে আলাদা করে রাখা যায়, এইটা কখনোই কোডের মধ্যে এক্সিকিউট হবে না, ঠিক আছে, এটা তোমরা চাইলে করে ফেলতে পারো। তো আমরা যেহেতু আমাদের মনে করো যে কি করতে হবে, সাম, সাম জিনিসটা নিয়ে আমরা খেলতে চাইতেছি, তো আমরা সামে কি করব, সাম যেটা থাকবে সেটার সাথে আমরা আই যোগ করতে থাকবো। এইটাই হলো আমাদের কাজ, কতক্ষণ পর্যন্ত, এন পর্যন্ত। পুরা কাজ যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, পুরা কাজ যখন শেষ হয়ে যাবে তখন আসলে এই কোডটা শেষ হয়ে যাইতেছে। তো কোডটা শেষ হইলেই, কোডটা শেষ হইলেই আসলে আমরা প্রিন্ট করব, ঠিক আছে, আমরা প্রিন্ট করব। এখন প্রিন্ট করতে গেলে সাম আমরা প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট এফ দিলাম, সামেশন বা সামই লিখলাম, ঠিক আছে। এখন তার আগে এই জিনিসটা দিতে হয়, ঠিক আছে, উদ্ধরণ চিহ্ন যেটা বলি আমরা আর কি, ইকুয়াল %d, ঠিক আছে, %d সাম, ঠিক আছে, সাম। এখন এই যে সাম লিখি তাহলে আমার আসলে যোগফলটা শুধুমাত্র প্রিন্ট হবে। এবং আমি যদি এটা আসলে ধরো লিখি, ধরো আমরা এইখানে ধরো প্রিন্ট করব, ধরো রান করলাম, আমরা কিছু ভুল করছি মনে হয়, কি
কি ভুল করছি ও আচ্ছা, আমরা রিটার্ন 0 দিই নাই, ভয়েড মেইন দিয়ে দিই। আমাদের আসলে এটা কাজও করতেছে না, মাউস মাঝে মাঝে একটু ল্যাগ করতেছে। দেখি তো এখানে যখন আসছি আমরা আসলে এটাকে আসলে ভয়েড মেইন দিয়ে দিই, তাহলে আর কোনো জিনিস রিটার্ন করা লাগবে না, ঝামেলা আই গেস শেষ হয়ে যাবে। আবার কি আসতেছে, ভয়েড মেইন এটা আছে ফর লুপ, এটা আসলে সাম প্লাস আই হইতেছে। ও আচ্ছা, আবার এখানে আমরা রিটার্ন 0 লিখছি, আর কি কোড লিখলাম। সেরা, এবার ঠিক হয়ে যাওয়ার কথা, আমরা একটু কোডে ভুল ছিল, এটা ঠিক করলাম। এখন আমরা একটা সংখ্যা নেই, ধরো সংখ্যা হইলো কত, 10 পর্যন্ত আমরা আসলে যোগ করব, ঠিক আছে? যখনই এন্টার দিব, দেখো 10 পর্যন্ত আসলে 55 হয় কিনা তোমরা একটু যোগ করে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10 করে এক যোগ করো, যোগ করে দেখো যে আসলে 55 আসার কথা, ঠিক আছে? তো আমরা এইভাবে কিন্তু আমরা যোগ করে ফেলতে পারি, তেমনি আমরা বিজোড় সংখ্যার জিনিসও যোগ করতে পারি, ঠিক আছে? তো এইটা আমাদের খুব মজার ছিল, আমরা খুবই প্র্যাকটিক্যালি করে দেখাইলাম যে কিভাবে এই জিনিসটা আসলে কাজ করে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এটা আমাদের ছিল। তো তোমাদের কিছু এইচডব্লিউ দিব সাথে সাথে, এইচডব্লিউ, ঠিক আছে? এইচডব্লিউ থাকবে কিছু। ফার্স্ট এইচডব্লিউ হইলো 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফলের প্রোগ্রাম লিখো। যোগফলের প্রোগ্রাম লিখো, এটা একটা। সেকেন্ড আর একটা কি দেওয়া যায়, আউটপুট দেখাইতে হবে, আউটপুটে দেখাইতে হবে, দেখাইতে হবে, দেখাইতে হবে যেইভাবে এখানে লিখে দিচ্ছি আউটপুটে, সেইটাই তোমাকে আউটপুটে দেখাইতে হবে, ঠিক আছে? এটা হলো 2 প্লাস কিছু একটা, ঠিক আছে? এখানে একটা এন ভ্যালু দেখলাম, এন এর যে কোনো ভ্যালু তুমি নিতে পারো আর কি, ঠিক আছে? ধরো দশম পদ পর্যন্ত দিয়ে দিই, এভাবে এন না লিখে ধরো যে 20তম পদ পর্যন্ত আসলে এই মানে কাজটা চলতে থাকবে আর কি। এখন দেখো এখানে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা বলেই দিই। দেখো 2 করে গড়ে গুণ হইতেছে, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এভাবে করে প্রত্যেকটা পদ হইতেছে। এইটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ। এই দুইটা জিনিস হলো আমাদের এইচডব্লিউ থাকবে। এটা আসলে করবা, ঠিক আছে? খুবই সুন্দর একটা জিনিস, যত ভালোভাবে করতে পারবা তত বেটার। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাই, তোমাদের যদিও আসলে এটা ইনক্রিমেন্টটা শিখাইছিলাম, এটা আসলে তোমরা বুঝো কিনা, ঠিক আছে? ধরো ইন্টিজার a কমা b, ঠিক আছে? এর ভ্যালু ধরো 7, ঠিক
ঠিক আছে, এ এর ভ্যালু ধরো 7। এখন এইখান থেকে দুইটা জিনিস হইতেছে, দুইটা আলাদা আলাদা জিনিস। কেমন? বি ইজ ইকুয়ালস টু প্লাস এ এ সরি প্লাস প্লাস এ, আবার এইখানে হইতেছে বি ইজ ইকুয়ালস টু এ প্লাস প্লাস। ঠিক আছে, এখন এইটার যদি আমি মনে করো যে আউটপুট বের করি, তাহলে বি আর এ এইটার ভ্যালু কত আসবে, আবার এইটার ক্ষেত্রে বি আর এ এইটার ভ্যালু কত আসবে। ঠিক আছে, ফার্স্টে তোমরা এই যে কেসটা আছে, এই কেসটা সম্পর্কে একটু আমাকে কমেন্টে জানাও তো কত আসার সম্ভাবনা আছে, বলো তো একটু শুনি, দেখি তোমরা পারো কিনা। এটা পারা উচিত। ঠিক আছে, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে এক করে বাড়া। ঠিক আছে, ফার্স্টেরটার আগে উত্তর দাও কত হবে। একজন লিখছো 8 আর 7, তাই না? 8 7 বোথ। ঠিক আছে, একজন লিখছে 8 7 বোথ, তারপরে লিখছে দুটোই 8। ঠিক আছে, দুটোই 8। ঠিক আছে, ওকে, এক একজন এক একটা লিখছে, আবার কেউ লিখছে 9 8। আরে বাবা, বি আর এ দুইটার ভ্যালু তো কোনটা হবে? একজন লিখছে 7,8, একজন লিখছে 8,7। সেই সেই পারছি, একজন লিখছে পারছি না, একজন লিখছে আমি জানি না। ঠিক আছে, এক একজন এক এক ভাবে লিখছে, একজন লিখছে আচ্ছা, ঠিক আছে, এক একজন এক একটা লিখছে। এখন কত হবে আসলে? ঠিক আছে, এটা একটা মজার বিষয়, এবং ম্যাক্সিমাম অনেক জায়গাতেই আসলে এটা আসলে ভালো মতো পড়ায় না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, নৈবিত্তিক এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, এই ক্ষেত্রে জিনিসটা অনেকটা এমন হয়েছে, এর ভ্যালু 7, তো 7 এর সাথে আসলে জিনিসটা হইতেছে এই ক্ষেত্রে 1 প্লাস এ। ঠিক আছে, 1 প্লাস এ, আগে 1 যোগ হইতেছে, তার মানে এক্ষেত্রে বি এর ভ্যালু আসতেছে হইলো 8। ঠিক আছে, বি এর ভ্যালু আসতেছে 8। আবার মজার ব্যাপার হইলো, এইটা মানে হইলো আবার এ ইজ ইকুয়ালস টু এ 1 প্লাস এ, তার মানে এর ভ্যালুও বাড়তেছে, তার মানে এর ভ্যালুও 8। নাইস, খুব ভালো হইতেছে। এবার আসি এখানে সেকেন্ড যে কন্ডিশনটা আছে, সেই সেকেন্ড কন্ডিশনে আমার মনে করো যে যদি চিন্তা করি, তাহলে এরকম হবে, আগে হইলো 7 আসতেছে, 7 এর সাথে 1 যোগ হইতেছে, তাহলে 7 ডিরেক্ট বি তে চলে যাচ্ছে, তার মানে বি এর ভ্যালু 7ই রয়ে যাইতেছে, বাট এর ভ্যালু এক করে বাড়তেছে, সেটা আসলে 8 হইতেছে। এইটা হইলো তোমার মেজর একটা ডিফারেন্স। যারা বুঝো না, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আসলে এর ভ্যালু দুই জায়গায় বাড়বে, এর ভ্যালু দুই জায়গাতেই বাড়বে, এর ভ্যালু 8ই হবে, বাট বি তে হইলে অ্যাসাইন হইতেছে, তো বি তে যেহেতু অ্যাসাইন হইতেছে, তো আলটিমেটলি যদি আগে অ্যাসাইন হয় তাহলে ওই বড় ভ্যালুটা পাবে, মানে যেটা অলরেডি বেড়ে গেছে সেইটা, আর যদি পরে অ্যাসাইন হয় তাহলে আর ওই ভ্যালুটা পাবে না, এর মানটাই শুধু বাড়বে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আগে প্লাস প্লাস থাকলে এইটারে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, মানে হলো আগে বেড়ে যাচ্ছে, ওইটা মানে হলো পোস্ট ইনক্রিমেন্ট। এখন বি এর ভ্যালুটা সবসময় চেঞ্জ হয়, এর ভ্যালু নর্মালি চেঞ্জ হয় না, কারণ এর ভ্যালু মানে এর ভ্যালু সেম থাকে, মানে বাড়বে, দুইটার ক্ষেত্রেই এর ভ্যালু 8 হবে, বাট বি এর ভ্যালুটা আসলে ডিপেন্ড করে তুমি যদি আগে অ্যাসাইন করো তাহলে বি ওই বড় ভ্যালুটা পায়, আর যদি না করো তাহলে বি আর ভ্যালুটা বাড়তেছে না, বি ওই 7ই পাইতেছে, বাট এর ভ্যালুটা আসতে বাড়তেছে। বুঝতে পারছো? এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যে তোমার আসলে বুঝতে হবে যে এই ক্ষেত্রে হলো বি এর ভ্যালু আগে বাড়তেছে, তাই বি এর ভ্যালু 8 হইতেছে,
এর ভ্যালু তো অলরেডি 8, এর ভ্যালু বাড়বেই, এক করে বাড়বেই। এই ক্ষেত্রে বি আগে এ পাইতেছে, ঠিক আছে? এই ক্ষেত্রে হলো এ আগে পাচ্ছে, তাই এর ভ্যালুটা নিয়ে নিছে, পরে আবার এর এক করে বাড়ছে, এই কারণে এর ভ্যালু 8, বাট বি আগে পেয়ে গেছে দেখে এটা 7 হয়ে গেছে। বুঝতে পারছো? এখন প্রশ্ন আসতেছে ভাই একটু করে দেখেন। আচ্ছা যাও, এটাও করে দেখাইতেছি। তোমরা তো আমার কথা বিশ্বাসই করবা না, কি আর বলবো বলো। আচ্ছা ঠিক আছে, ধরো এ আর বি এর ভ্যালু নিলাম, ধরো ইন্টিজারে, ধরো ভ্যালু নিলাম 7, বি এর ভ্যালু নিলাম, কিছুই নিলাম না, বিতে অ্যাসাইন করবো আর কি। ধরো এখানে আসলো, এখন বিতে কি করব, ধরো বি ইকুয়াল প্লাস এ, এ সরি দুইটা প্লাস এ, তার মানে ইনক্রিমেন্ট হচ্ছে আর কি। এখন যদি আমি প্রিন্ট এফ করি, প্রিন্ট এফ এ ধরো এর ভ্যালুটা আগে, এ ইকুয়াল কত আসবে, এটা পার্সেন্ট ডি দেই, তারপরে একটা নিউ লাইন তৈরি করার জন্য নিউ লাইন দিলাম, তারপরে হলো বি এর ভ্যালু আসবে, বি এর ভ্যালুর জন্য আমি একটা আবার পার্সেন্ট ডি দিলাম, কোন হলো এ কমা বি, ঠিক আছে, এ কমা বি হইলো। এখন আমরা যদি একটু রান করি, দেখো এর ভ্যালু 8, বি এর ভ্যালু 8, দেখছো? আগে যদি ইনক্রিমেন্ট হয়ে যায় তাহলে এর ভ্যালু 8, বি এর ভ্যালু 8। জিনিসটা ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং একটা জিনিস। দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা ইনক্রিমেন্টের জন্য আসলে মাঝে মাঝে ব্যবহার করে, এটা আসলে বুঝতে হবে। দেখতে পাচ্ছ যে আগে হলো প্লাস বসে দেখে আমি ডিরেক্ট প্লাসটা বসাই দিয়েছি, তাহলে আগে বি হলো এক করে বাইরা নিছে, দেন তারপরে ইনক্রিমেন্টে অ্যাসাইন হয়ে গেছে। এর ভ্যালু সবসময় বাড়বে, এটা মাথায় রাখবে, প্লাস প্লাস এ থাকলে বা প্লাস প্লাস বি থাকলে, যে কোনো জিনিস থাকলে ওর নিজের ভ্যালু বাড়বেই এক, বাট বি যে যাকে অ্যাসাইন করছি সেটার আগে যদি প্লাস প্লাস থাকে তাইলে ও হইলো ওইটা পাবে। যদি এখন দেখো চেঞ্জ করি, ধরো আমি এটাতে প্লাস প্লাস না দিয়ে, ধরো আমি এটাকে পরে প্লাস প্লাস দিব, হয়ে গেল, ঠিক আছে? ধরো এখানে প্লাস প্লাস দিব, দেখতে পাচ্ছ এখন পরে প্লাস প্লাস দিচ্ছি। এখন যদি আমি জাস্ট রান করি, দেখো এর ভ্যালু সবসময় বাড়তেছে, বাট বি এর ভ্যালু 7 হয়ে যেতেছে। আগে ছিল, মনে করো যে এর ভ্যালু তোমার 8, এখনো 8 হইতেছে, 7 ছিল, এর ভ্যালু এক বাড়ছে, প্লাস প্লাস মানে এক করে বাড়া, ঠিক আছে? প্লাস করে এক করে বাড়া, তাই এ এর ভ্যালু বাড়ছে, বাট বি তে এর আগের ভ্যালুটা চলে গেছে, কারণ ফার্স্টে বি যখনই চোখ খুলছে, চোখ খুলে দেখছে যে এর ভ্যালু আছে, তো 7 বসাই দিছে, পরে ওর চেঞ্জ হইছে, ঠিক আছে? এইটা করতে পারো, তো দেখবা যে এর ভ্যালু 8 আসবে, বি এর ভ্যালু 7। এটাই হলো পোস্ট ইনক্রিমেন্ট আর মনে করো যে প্রি ইনক্রিমেন্টের মধ্যে পার্থক্য। বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট, যারা বুঝছো তারা তো জোস, আর যদি বুঝতে না পারো কয়েকবার দেখে নিও, রেকর্ডিংটা আবার দেখো, জিনিসটা বুঝে ফেলবা, খুব বেশি কঠিন জিনিস না, ঠিক আছে?
এটা বুঝতে পারছো আই গেস। নোটে ফিরে যাই। তো এরকম জিনিসগুলো আসলে আসবে, ঠিক আছে, এরকম জিনিসগুলো আসলে আসবে। তো এরকম জিনিসগুলো নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে, কাজ করবা। ওকে, তো আমরা এই জিনিসটা শিখে ফেললাম, যেটা অনেক ইন্টারেস্টিং ছিল। এখন একটা ম্যাথ দেখো, সরি একটা প্রোগ্রাম দেখো, দেখছি যে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শতকরা হিসেব করে গ্রেড নির্ধারণ, ঠিক আছে, শতকরা হিসাব করে গ্রেড নির্ধারণের একটা ম্যাথ দিছে, যদিও অনেক বড় একটা প্রোগ্রাম লিখছে। দেখো প্রোগ্রামে আসলে কি চাই, আমরা একটা জিনিস দেখো, ওরা যেভাবে করছে, আমরা টোটাল মার্কস নিছি, ঠিক আছে, টোটাল মার্কস নিছি, সেইটাকে আমরা মনে করো ভাগ করছি পার্সেন্টেজ ওয়েতে। এখন পার্সেন্টেজ যদি 90-এর বেশি আসে, ঠিক আছে, তখন আমরা বলছি এ প্লাস, বা এ 90-এর আর কম যদি 80 হয় তাহলে হলো বি ধরছি, এভাবে করে জিনিসটা করছি। যদি আমরা দেখি, ফার্স্টে আমি ইন্টিজার স্টুডেন্টস লিখছি, ঠিক আছে, ইন্টিজার স্টুডেন্ট যদি লিখি, তাহলে কতগুলা স্টুডেন্ট আমার আছে সেইটা আমি আসলে বলতেছি, বা আমি এটা আসলে নিব পরবর্তীতে। তো পার্সেন্টেজটা আসলে ফ্লোটে নিছি, মার্কস, টোটাল মার্কস এগুলি নিছি, ফ্লোটেই নিছি। ফার্স্টে আমরা প্রিন্ট এফ করছি যে আচ্ছা টোটাল যে কত স্টুডেন্ট সেটা আমি আসলে তোমার থেকে নিব, ঠিক আছে, তোমার থেকে নিব। তো তুমি আসলে স্টুডেন্ট বললা, ধরো 40 জন বলছো এখানে, ঠিক আছে, 40 জন স্টুডেন্টে বের করবা, ভালো কথা। এখন এন্টার দ্য টোটাল মার্কস হবে সাবজেক্ট, এখন টোটাল মার্কস বের করতে চাইতেছো, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস দেখো, তুমি প্রত্যেকটা পার্সনের টোটাল মার্কস জানতে চাইতেছো, ভালো কথা, এখান থেকে আসলে টোটাল মার্কসটা নিলা। দেন তুমি যেটা করলা, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই টোটাল মার্কসের যে হিসাবটা সেটা করলা, ঠিক আছে, কত থেকে কতর মধ্যে আর কি এই মানটা আসবে সেটা তুমি এখানে লিখলা। তুমি এখান থেকে ইনপুটে নিলা, মার্কটা দেখাও, ঠিক আছে, মার্কসটা দেখাও যে কত আসতেছে, পার্সেন্টেজ করলা। টোটাল যে মার্কস সেটাকে আমি যদি, সরি, মার্কস থেকে আমি যদি টোটাল মার্কস ভাগ দিই, তাহলে আমার একটা ফ্র্যাকশন ভ্যালু আসে, তাই না, ফ্র্যাকশন ভ্যালু আসে, টোটাল যত ভ্যালু তাকে 100 দিয়ে গুণ করলে আমার একটা পার্সেন্টেজ চলে আসে। এন্ড দেন এই পার্সেন্টেজ ইউজ করেই জাস্ট কন্ডিশন ইউজ করে আমি আসলে প্রত্যেকটা রেজাল্ট বের করে দেখাইছে যে কোনটার কোন ভ্যালু, মানে কত কি পাইছে, ঠিক আছে। এটাই আসলে মনে করো শতকরা হিসাব করে গ্রেড নির্ধারণের একটা মনে করো যে কাজ আর কি, যে সে কত পাইতেছে, কতর বেশি, 90-এর বেশি যদি, ওকে। এখন একটা জিনিস দেখো, তো এইটা অনেক সময় চলে আসতে, এখন আমরা আরো ছোট কিছু ম্যাথ দেখাই, ছোট কিছু জিনিস দেখাই যে আসলে কোনটা মানে জোড় হবে না বিজোড় হবে, সেটাও কিন্তু মাঝে মাঝে চলে আসে। বাট আরেকটা জিনিস আসে, সেটা আমরা একটা জিনিস দেখি, ঠিক আছে, এইখানে একটা জিনিস দেখো, মনে করো লিপ ইয়ার, ঠিক আছে, লিপ ইয়ার কিনা একটা সাল, লিপ ইয়ার কিনা, লিপ ইয়ার জানো, লিপ ইয়ার মানে কি, এইটা অনেক সময় আসে পরীক্ষায়, ঠিক আছে, লিপ ইয়ার। আচ্ছা, কোন একটা সাল লিপ ইয়ার কিনা এটার মানে কি বলতে পারবা? ওই যে ফেব্রুয়ারি মাসে একদিন বেশি হয়, তাই না, যে কোনো একটা বছর যদি লিপ ইয়ারের মধ্যে পড়ে, তখন ওই বছরের ফেব্রুয়ারি মাস 29 দিনে। তো এরকম তোমাদের মধ্যে কেউ কাউকে চিনো যে আসলে ফেব্রুয়ারি 29 তারিখ জন্মদিন হয়েছে, এরকম কাউকে চিনো কিনা তোমরা আমাকে একটু জানাও। এখন একটা জিনিস দেখো, কোন একটা সাল, কোন একটা সাল যদি, কোন একটা সাল
যদি 400 দিয়ে ভাগ করার ফলে, যদি 400 দিয়ে ভাগ করার ফলে মনে করো যে ভাগশেষ 0 হয়, তাহলে সেটা লিপ ইয়ার, মনে রাখবা। তাহলে সেটা লিপ ইয়ার, ঠিক আছে, এটা মনে রাখবা। কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা সালকে 400 দিয়ে যদি ডিরেক্ট ভাগ করি, ভাগ করে যদি ভাগশেষ আমি আসলে 0 পেয়ে যাই, তাহলে সেটা লিপ ইয়ার। অথবা আরেকটা ওয়ে আছে, অথবা সালটা 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে না, ভাগশেষ 0 হবে না, মানে 100 দিয়ে যদি ভাগ করি, যদি ভাগশেষ 0 হয়ে যায়, তাহলে ওইটা আসলে লিপ ইয়ারের মধ্যে পড়ে না। এবং এইটার সাথে সাথে আরেকটা কন্ডিশন, সালটা 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ আবার 0 হবে, তাহলে এটা লিপ ইয়ার হয়। এই দুইটা কন্ডিশন যদি ফিল আপ হয়, তাহলে আমরা বলে দিই আসলে এটা হলো লিপ ইয়ার, ঠিক আছে, এটা হলো লিপ ইয়ার। এখন একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা এটা আসলে 400 দিয়ে ভাগ করলে কেন বলো? তাহলে 400 দিয়ে ভাগ করলে আমাদের মনে করো যে ওইটা লিপ ইয়ারের হিসেবে কাউন্ট করে। আবার সাল যেটা আছে, এই সালটাকে যদি 100 দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে ভাগ করলে যদি সেটা আসলে 0 না হয়, 0 হইলে ওইটা আবার লিপ ইয়ার না, 0 না হয়, এই কারণে দেখো নট ইকুয়াল লিখছি, যে ভাগশেষ যদি 0 না হয় এবং সাথে সাথে ওইটা যদি 4 দিয়ে ভাগ করলে আবার 0 হয়, তখন সেটা লিপ ইয়ার, ঠিক আছে। এটা একটা মনে করো যে খুব মজার একটা বিষয়, লিপ ইয়ারের কাহিনী। এখন লিপ ইয়ারে অনেক ক্ষেত্রে বলে যে ভাইয়া আমরা তো জানতাম 4 দিয়ে ভাগ করলেই হয়ে যায় জিনিসটা, তাই না, 4 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, তোমাদের হয়তো বা অনেকেই কি করতেছো, যে মনে করো যে ইন্টারনেটের সাথে এখনই যুক্ত আছো, দেখো তো 1900 সাল এইটা আসলে লিপ ইয়ার কিনা। 1900 যখন সাল ছিল, এই সাল 1900 সাল, এটা কি লিপ ইয়ার কিনা? 1900 সাল মানে একদম 1900, 2000 সাল হইতে পারে না, ধরো 1900 সাল, এটা আসলে লিপ ইয়ার কিনা তোমরা এখনই চেক করে ফেলো, ঠিক আছে। 1900 সাল এটাকে আসলে লিপ ইয়ার কিনা দেখো। হুম, দেখো যে 1900 সাল আসলে লিপ ইয়ার হয় কিনা। 1900 সাল কিন্তু লিপ ইয়ার না, ঠিক আছে, 1900 সাল কিন্তু লিপ ইয়ারে ছিল না, 1900 সাল লিপ ইয়ার ছিল না। যারা ইয়েস বলতেছে তারা হয়তো অনেক কিছুই জানো না, কিন্তু একটু চেক করে দেখো যে 1900 সাল লিপ ইয়ারের মধ্যে ছিল না। এখন প্রশ্ন আসতে পারে কেন ছিল না? দেখো 1900 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে কি কোনো ভাগশেষ থাকে? কোনো ভাগশেষ থাকে না, ভাগশেষ থাকে না, তা কি ভাগশেষ কত হয়? তখন 0 হয়ে যায়। ভাগশেষ থাকে না মানে কত? ভাগশেষ 0। তাহলে ভাগশেষ যখন 0 হয়ে যায়, তখন তো এই রুলটাই ফলো করতেছে না। এই রুল ফলো না করলেই জিনিসটা সে মনে করো যে লিপ ইয়ার না। এখন ধরো এই জিনিসটাকে ধরো মানার জন্য খুব সুন্দর একটা জিনিস দেখি, 1904, 1904 সাল, এই সালটা দেখো তো 1904, এটা আসলে লিপ ইয়ারের মধ্যে ছিল কিনা। দেখো তো মজার বিষয়, একটা জিনিস শিখাই দিচ্ছি, 1904 এটা কি লিপ ইয়ারে ছিল কিনা। এটা দেখো 1904 এটা কি লিপ ইয়ার ছিল কিনা। আহ দেখো 1904 এটা লিপ ইয়ার ছিল, তাই না? আবার বলে না, মানে অলরেডি জানে না ঠিক মতো, সে আবার জিজ্ঞেস করতেছে যে লিপ ইয়ার কিনা, আবার বলতেছে না না না। এই আমি একটু চেক করে দেখি তোমাদের যে 1904 কি লিপ ইয়ার ছিল কিনা। তোমরা মাঝে মাঝে আমাকে এমন কনফিউজ করে দাও, ঠিক আছে, 1904 লিপ ইয়ার ছিল কিনা, ঠিক আছে। ঠিক আছে, লিপ ইয়ার ছিল, লিপ ইয়ার থাকার কথা, আমি তো এটাই ভাবি যে লিপ ইয়ার থাকার কথা। আর কয়েকজন আছে ভাই ইচ্ছা মতো যা মন চায় আমি আসলে কমেন্ট করে দিলাম, আরে কিছু বুঝতেছি না তাও একটা কমেন্ট করে দিলাম।
বদমাইশ। আচ্ছা দেখো, 1904 কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, 1904 কে যদি 100 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত থাকে দেখো তো? 4 থাকে না? তার মানে এইটা তো ফিল আপ হইতেছে, এই রুলটা ফিল আপ হইতেছে না? অবশ্যই ফিল আপ হইতেছে, এই রুলটা ফিল আপ হইতেছে, 4 ভাগশেষ। এখন আবার দেখো, এইটা তো ফার্স্টে ফিল আপ হইলো, এবং এবং থাকলে মানে কি, এইটার সাথে সাথে এই শর্তটাও ফিল আপ হইতে হবে। তাহলে এই জিনিসটা, এবং সাল যেটা আছে সেই সালটাকে কি করতে হবে, অবশ্যই 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে দেখো যে ভাগশেষ আসলে 0 আসে। তার মানে এই কারণে জিনিসটা আসলে 1904 সাল যেটা, সেটা হলো কি, লিপ ইয়ার। ঠিক আছে, লিপ ইয়ার। খুবই মজার একটা বিষয়। একজনে বলছে ভাই খালি 4 দিয়ে বিভাজ্য হইলেই আসলে লিপ ইয়ার, জিনিসটা মোটেও না। ঠিক আছে, কোন জিনিস যদি 100 দিয়ে ভাগ করলে 0 চলে আসে, তাহলে ওই সালটা আবার লিপ ইয়ারের মধ্যে পড়ে না। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। একজনে লিখছে ভাই ছোটবেলায় শিখছিলাম, কোন একজন শিখাইছিল যে 4 দিয়ে যদি ভাগ করে ফেলেই তাহলে সেটা লিপ ইয়ার। বিষয়টা এমন না। ঠিক আছে, চেষ্টা করবা যে যদি 100 দিয়ে ভাগ করার ফলে ভাগশেষ 0 হয়ে যায়, তাহলে ওইটা লিপ ইয়ার না। যদি ভাগশেষ 0 না হয়, তাহলে আবার চেক করবা যে সালটা কি 4 দিয়ে ভাগ করলে 0 হয় কিনা, তখন আসে 4 এর কনসেপ্টটা। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে যদি 0 হয়, ভাগশেষ 0 হয়, তাহলে তুমি বুঝে দেবে যে এটা একটা লিপ ইয়ার। বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, এখন আমরা যদি জানি এই দুইটা ওয়ে আছে, এই দুইটা ওয়ে চেক করা যাবে। ঠিক আছে, এই দুইটা ওয়ে চেক করলে হবে। এখন আমরা যদি মনে করো যে এটা একটু প্র্যাকটিক্যালি করে দেখি। ঠিক আছে, আমরা একটা প্র্যাকটিক্যালি এটা আসলে দেখি। তো আমরা ফার্স্টে একটা জিনিস দিলাম, ধরো ইন্টিজার ইয়ার বইলা একটা আমরা জিনিস নিলাম, ভালো কথা। এখন ইয়ারটা আমরা কি করব, ইনপুট নেব তোমাদের থেকে। ঠিক আছে, স্ক্যানএফ %d কমা এম্পারসেন্ট দিতে হবে, তারপরে ইয়ার লিখে দিলাম। ভালো কথা, এখন তো আমরা এটা আসলে ইনপুট দিব। ঠিক আছে, এখন তারপরে আমাদের কি করতে হবে, একটা চেক দিতে হবে, ইফে যাব। ইফ ইফ কি হবে, ইফ ইয়ার এটা আছে সেটা যদি আমি ভাগশেষ বলি, 400 দিয়ে ভাগ করলে এটা যদি ভাগশেষ 0 হয়, তাহলেই হয়ে যাবে। এই কারণে আমরা অর অর লিখবো। ঠিক আছে, অর অর কি, ইয়ার যদি ধরো এরকম 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগফল অবশ্যই কি হবে না, কি হওয়া যাবে না, 0 সমান হওয়া যাবে না। ঠিক আছে, এবং এইটার সাথে সাথে আবার একটা এন্ড এন্ড দিতে হবে। এন্ড এন্ড কেন দিতেছি, যাতে আমার আবার চেক করতে হবে যে এইটা আসলে 4 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আসলে 0 হয় কিনা। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে আবার 0 হয় কিনা, এইটা আসলে লিখলাম। তাহলে দেখো, 400 দিয়ে ভাগ করলে যদি 0 হয়, তাহলে ডাইরেক্ট আমি করে ফেলবো, ডাইরেক্ট ওইটা বলে দেবো একটা লিপ ইয়ার। যদি 100, অথবা এই কারণে এই যে দেখো অর দ্বারা অথবা জিনিসটা বোঝায়, অথবা 100 দিয়ে ভাগ করে 0 হইতে হবে না, এন্ড 4 দিয়ে ভাগ করলে 0 হইতে হবে। যদি এই জিনিসটা ফিল আপ হয়, মানে এই জিনিসটা আসলে লজিক্যালি ফিল আপ হয়, তখন আমরা পরের ধাঁচে যাব। লিখবো প্রিন্টএফ পার্সেন্টেজ, সরি, %d লিপ ইয়ার। ঠিক আছে, এখন পার্সেন্টেজের জায়গায় আমরা কি বসাই দিব, ইয়ার যে জিনিসটা আছে সেটা বসাই দিব, তার মানে ইয়ারের রেজাল্টটা দিয়ে দিবে। ঠিক আছে, যদি এই ঘটনা না ঘটে, ঠিক আছে, যদি ইফের কাহিনী না ঘটে, মানে এটা আসলে ফলো না করে, তাহলে আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি এলস। ঠিক আছে, এলস এলস কি প্রিন্ট করে দিবা, প্রিন্টএফ
পুরোটাই যদি আমি একটু প্রিন্ট করে নিই, এটা আসলে প্রিন্ট করব, একবার একটু কপি করে নিই, একেবারে কপি করলাম, প্রিন্টএফে আসলাম, প্রিন্টএফ করলাম, ইজ নট, ঠিক আছে, নট এ লিপ ইয়ার। আশা করি সব ঠিকঠাকই রাখছি, দেখি কোনো ভুল না হইলে আশা করি কোনো ধরনের এরর দেখাবে না। তো তারপরে এরর দেখাই দিছে না, ও আচ্ছা, এখানে আবার প্রিন্টএফ এটা রেখে দিছিলাম, আসলে ডিলিট করে দিই। আচ্ছা, তোমরা একটা সাল বলো, ঠিক আছে, রিসেন্ট একটা সাল বলো, ঠিক আছে, ওই সালটা আমরা দেখি যে এটা আসলে লিপ ইয়ার কিনা। তোমরা আসলে মনে করো যে বলো যে কি হবে, ঠিক আছে, 1904। 1904 তো আমরা অলরেডি দেখাইলাম, তাই না, তাও দিলাম, যাও তোমার মন চাইছে লিখতে, আমি 1904 লিখলাম, 1904। দেখো 1904 ইজ আ লিপ ইয়ার, ঠিক আছে। আমি যদি আবার রান করি, রান করে যদি মনে করো যে এখানে লিখি, ঠিক আছে, এত ল্যাগ করতেছে বুঝছো, মানে পুরো এই জিনিসটাই অনেক ল্যাগ করতেছে। তা আসছে, আসছে মনে হয়। তো এখন আমি যদি 1900 দেই, দেখছো 1900 সাল ইজ নট এ লিপ ইয়ার, তার মানে আমার কোডটা আসলে কাজ করতেছে। একজন লিখতেছে ভাইয়া 2094, আচ্ছা যাও তোমাদের কথা মতো আমি 2094 এর কথা লিখলাম, ঠিক আছে। এই তোমরা একটু অনলাইনে গাইটা দেখো তো একটু, যে কোনগুলো আসলে লিপ ইয়ারের মতো দেখতে কিন্তু লিপ ইয়ার না, ওইরকম কিছু একটা উদাহরণ দেখি যে আমাদের কোডটা ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক আছে। ধরো 2094, ঠিক আছে, 2094 সাল, এখন জাস্ট এন্টার দিলেই ইজ নট এ লিপ ইয়ার, ঠিক আছে, 2094 লিপ ইয়ার না। দেখো তো 2094 আসলে লিপ ইয়ার না কিনা, একটু তোমরাও চেক করো তো, ঠিক আছে, তো তোমরাও চেক করো। ঠিক আছে, দেখো তো একটু চেক করে কি দেওয়া 1904 কি লিপ ইয়ার কিনা, তো দেখো 1904 কি লিপ ইয়ার কিনা, সরি এই যে 2094 কি লিপ ইয়ার কিনা। একজন বলছে 2030, আর ভাইয়া 2030 তো এমনিতেই লিপ ইয়ার না, 4 দিয়া তো এমনিতেই হয় না। একজনের একটা বলছো, ঠিক আছে, ডক্টর 1940 না, একজন বলছে 2000। আচ্ছা, এটা দিয়ে আসলে একটু বিরতি দিব, ঠিক আছে, লাস্ট একজনেরটা দিব। একজনে খুব সুন্দর একটা দাও, যে যেটা আসলে আমি দিতে পারি, খুবই ইন্টারেস্টিং একটা দাও, যেটা আসলে দেওয়ার মতো, ঠিক আছে। তো দেখো আচ্ছা, একজনে লিখছে 2008, 2005, 2100, 2030। আচ্ছা সানিম মিয়া, সানিম মিয়া 2030-এ কি পাইছে আমি জানি না, বাট 2030 তো খুব সহজ জিনিস, তা তো এমনিতেই বোঝা যাইতেছে মনে হয় যে হওয়ার কথা না। 2030 যাও, তোমার কথা মতো 2030 দিলাম, দেখি কি চাও তুমি। এই যে 2030 ইজ নট লিপ ইয়ার, এটা তো সহজভাবে বোঝা যাইতেছে, ঠিক আছে। 2000 লিপ ইয়ার 400 দিয়ে ভাগ করলেই হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা 2011 যাও, লাস্ট এটাই 2011। আমি একটা জিনিস করে দেখি, ধরো আমরা 2000 সালে আসি, 2100 সাল, ঠিক আছে, 2100 মানে পরবর্তী, এখন কত 2000, আমরা 25, তাই না, 2100 আরো মনে করো যে আমাদের একদম, তোমরা এতদিন পর্যন্ত বেঁচে থাকবো কিনা যায় না। তো 2100 সালে আসলে লিপ ইয়ার কিনা সেটা আমরা একটু চেক করি, আমরা যদি জাস্ট একটা এন্টার দিই,
তাহলে দেখবা যে 21 সাল লিপ ইয়ার না। কারণ কি 100 দিয়ে ভাগ করলে এটা আসলে ভাগশেষ 0 হয়ে যায়। তো 0 হইলে আমরা আসলে কি করতে পারি না, এক করতে পারি না। ঠিক আছে, তো আমরা অনেক কিছু করলাম, একটু আমরা একটু বিরতি নিয়েই ফেলবো। ঠিক আছে, একটু বিরতি নিয়ে ফেলি। তো বিরতি তো নেওয়াই যাবে, এটা আসলে লিপ ইয়ার কিনা সেটা আসলে আমরা বলতেছিলাম। ঠিক আছে, বিরতি। বিরতি, এখন বাজে কয়টা? আমরা 10টা 5-এ শুরু করব, আবার 5-এ শুরু করব। ঠিক আছে, আমরা 10টা 5-এ শুরু করব। এটা হলো আমাদের আপাতত একটু বিরতি। তোমরা যাও একটু ফ্রেশ হয়ে আসো, ওয়াশরুম থেকে আসো, মুখে পানি দিয়ে আসো, যে যেটা করতে চাও করো।
অবস্থা বাচ্চারা? কে কে জয়েন করে ফেলেছো একটু আমাকে জানিও। কে কে চলে আসো একটু আমাকে জানাও। হ্যাঁ। আর আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটাও অবশ্যই জানাবা, ঠিক আছে? আমার কথা ঠিকঠাক ভাবে শোনা যায় কিনা সেটা একটু কমেন্টে জানাও আমাকে। আর কে কে জয়েন করে ফেলেছো সেটা অবশ্যই আমাকে জানাবা। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার হইলে তো ভালোই ভাইয়া, ক্লিয়ার হইলে সেই, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা করে ফেললাম। এখন আমরা একটা জিনিস মানে প্রবলেম দেখবো, সেটা হলো যে আমরা এতক্ষণ পর্যন্ত এটা দেখছি লিপিয়ার আসলে কেমনে সলভ করে, সেটা আসলে দেখছি। আচ্ছা, তোমরা যারা আসলে লিপিয়ারের এইটার স্ক্রিনশট নেও নাই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে তোমাদের কোডে যদি সমস্যা যদি হয় তা যাতে সলভ করতে পারো, সেটার জন্য আর কি। তাহলে তোমরা নিতে পারো আর কি, কোডটার স্ক্রিনশট নিয়ে রাখা ভালো। আজকের মাউসটা আসলে কাজ করতেছে, একটু সমস্যা করতেছে, তো দেখি। ঠিক আছে, তাও তোমাদের জন্য কোডটা নিয়ে আসি। ভাই কি একটা অবস্থা, হ্যাং হয়ে যায় নাকি মাঝে মাঝে? ঠিক আছে, আমরা যদি এখানে আসি, তো এই হলো আমাদের মেন যে কোডটা, সেটা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের জন্য বেটার হবে। এই কোডটা তোমরা চাইলে লিপিয়ারের জন্য তোমরা ইউজ করতে পারো। তো একটা ঠিকঠাক শোনা যাচ্ছে, ভালো, নাইস। তো এটা একটা কোড যেটা আছে, তো কোডটা তোমাদের জন্য লাগতে পারে, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশট নিলে তোমরা আসলে এটা ইউজ করতে পারবা, ঠিক আছে। তো এখানে সুন্দর মতো লিপিয়ারেরটা দেওয়া আছে, লিপিয়ার অনেক সময় পরীক্ষার হলে আসে। তো একটা স্ক্রিনশট নিয়ে রাখলে আই গেস তোমাদের জন্য বেটার হবে। ওকে, তো আমরা এটাও করে ফেললাম। আমরা যদি এখানে আসি, একটা প্রবলেম দেখি। ধরো অ্যারে ব্যবহার করে যোগফল আর গড় নির্ণয় করার কথা বলছে। তা আমরা গত ক্লাসে আসলে অ্যারে, হ্যাঁ, সি প্রোগ্রামিং এক দিয়ে কি কোড করলে হবে কি, ভাইয়া তোমার যেইটা মন চায় সেটা দিয়ে তুমি কোড করো, কোনো সমস্যা নেই। সি কম্পাইলার যেখানে আছে, এরকম তুমি যদি মোবাইলের অ্যাপের কথা বলো, এরকম হাজার হাজার অ্যাপ আছে, আচ্ছা, হাজার হাজার অ্যাপ আছে, যেখানেই সি করা যাবে সেখানেই তুমি করতে পারবা, একই রেজাল্ট পাবা। ঠিক আছে, কোনো চিন্তা করার কোনো কারণ নাই। তোমার যদি মোবাইলের অ্যাপ দিয়েও করতে চাও করতে পারবা। এরকম ওয়েবসাইটেও তুমি একটু সার্চ দাও যে সি কম্পাইলার লিখে, তুমি অনেকগুলো কম্পাইলার পেয়ে যাবা সি এর, বিভিন্ন ওয়েবসাইটে ফ্রিতেও তুমি করতে পারো। আমি একটা ফ্রি ওয়েবসাইট থেকে দেখাচ্ছিলাম, তো তুমি করতে পারবা আর কি। এরকম জাস্ট একটু সার্চ দাও, ঠিক আছে, সার্চ দিলে পেয়ে যাবা। আচ্ছা, ওকে, একজন দেরি করে ফেলছে, নাচো, আর কি করবা, নাচতে থাকো। তুমি যখন দেরি করেই ফেলছো, একটা নাচ দেখায় ফেলো সবাইকে। আচ্ছা, এখন এইটা যদি একটু দেখো, যে অ্যারে ব্যবহার করে যোগফল ও গড় নির্ণয়, এটাতে আসলে কি হচ্ছে। তো এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে দেখো, অ্যারে ব্যবহার করে যোগফল ও গড় নির্ণয়, এটা হলো আমাদের মেন টার্গেট। এখন ফার্স্টে আমরা কি করলাম, ইন্টিজার নিলাম, এ নাই সাম, কেন নিছে আমি জানি না, ধরো নিলাম কিছু একটা কারণে। তারপরে এভারেজ দেখছি ফ্লোট। এখন জানি অনেক সময় এভারেজ যেটা আসে সেটা অনেক সময় দশমিক সংখ্যা চলে আসতে পারে, তো দশমিক সংখ্যার জন্য আমি ফ্লোটটা আগে থেকে নিয়ে নিছি। ঠিক আছে, এখন নর্মালি এন আই সাম কেন নিছি সেটা একটু আমরা এখানে যদি দেখি তাহলে বুঝতে পারবো। আই দিয়ে আসলে আমি বারবার যোগ করতেছে বা ইনক্রিমেন্টের কাজ করতেছে, এই কারণে ইন্টিজার ভ্যালু নিছি। তাই আই এরটা বুঝলাম। এন কেন নিছি, এন দ্বারা কি বুঝাইতেছে, আচ্ছা, কত সংখ্যা পর্যন্ত নিতে বলছি, এই কারণে আমি তোমার থেকে একটা ইউজার ইনপুট নিব, এবং এটা যেহেতু একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, এই কারণে এন এর মানও আমরা ইন্টিজারে নিছি। ভালো বুঝলাম। সামের ভ্যালু তো অবশ্যই জিরো, ঠিক আছে, সামের ভ্যালু ইন্টিজার নেওয়াই বেটার ফার্স্টের দিকে। আসো, আচ্ছা, ভালো কথা। তো আমরা এই জিনিসটা করলাম, অ্যারেতে নিলাম আমরা 100,
ঠিক আছে, অ্যারে 100 আমি আগেই ডিক্লেয়ার করে নিছি। এটার মানে কি বোঝায় যে 100টা জায়গা খালি আছে। ঠিক আছে, কয়টা জায়গা খালি আছে? 100টা জায়গা খালি আছে। কেমন? ধরো এরকম যদি আমি মনে করি এরকম লিখি, এইভাবে করতে করতে 100টা জায়গা এরকম আমি বাইর করতে পারবো। ঠিক আছে, 100টা জিনিস আমি রাখতে পারবো একই জাতীয়। ঠিক আছে, একই জাতীয় ডেটা টাইপ আমরা একসাথে রাখতে পারবো। ঠিক আছে, অ্যারে কি? অ্যারে কি? অ্যারে এর বাংলা কি? অ্যারের বাংলা তো অ্যারেই সারা জীবন পড়ছি। ঠিক আছে, আচ্ছা, এখন কতটি সংখ্যা যোগ করা হবে সেইটা আসলে আমি ফার্স্টে নিতে চাই। ঠিক আছে, কতটি সংখ্যা আসলে যোগ করতে চাও তুমি? ধরো আমি 10টা সংখ্যা যোগ করতে চাই, তাহলে এন এর ভ্যালু আমি 10 দিব। ঠিক আছে, আগের থেকে তোমার বলে নিতেছে যে কয়টা সংখ্যা যোগ করবা। ঠিক আছে, তোমার কাছে চাইতেছে যে কয়টা সংখ্যা যোগ করবা, তুমি বললা যে 10টা, তার মানে ইনপুট নিতেছো আর কি ইউজার থেকে। ভালো কথা, ইনপুট নিলা, সংখ্যাগুলির ইনপুট দিন। এখন তুমি এন এর ভ্যালু নিতেছো 10, এন এর ভ্যালু কত? 10, তার মানে 10টা সংখ্যা বারবার নিতে হবে না? তাহলে লুপ কয়বার চলা লাগবে? এই লুপটা তোমার 10 বার চলা লাগবে না? এই কারণে দেখো আই এর ভ্যালু 0 থেকে শুরু করছি, আই এর ভ্যালু এন এর আগ পর্যন্ত, তার মানে 0 থেকে 9 পর্যন্ত চলবে। 0 থেকে 9 পর্যন্ত চলবে, কারণ এন এর ভ্যালু 10। তাহলে 10 এর ছোট যত, এখন 0 থেকে 9 টোটাল আবার কত? 10টা। ঠিক আছে, 0 থেকে 9 টোটাল আবার কয়টা? 10টা। ঠিক আছে, 0 থেকে 9 টোটাল কত? 10। তার মানে 10 বার লুপটা ঘুরবে। প্রত্যেকবার লুপের মধ্যে কি হবে? একটা একটা করে অ্যাসাইন হইতে থাকবে। স্ক্যানএফ অ্যারে, অ্যারের ভ্যালু আই, আই এর ভ্যালুতে বারবার অ্যাসাইন করো। ঠিক আছে, বারবার কি করতে বলছে? অ্যাসাইন করতে বলছে। এখানে অ্যারের এলিমেন্ট কি একটা? 100টার জায়গা নিছো, এলিমেন্ট 100টার জায়গা নিছো, পরবর্তীতে বলছো 10টার জায়গা তোমার দরকার, আর বাকিগুলা খালি রেখে দিবা। যাও, তো প্রথম প্রত্যেকটা ভ্যালুতে আমি কি করতেছি? মনে করো যে ইনপুট হিসেবে নিতেছি যে ফার্স্টের এলিমেন্ট কি নিব, সেকেন্ড এলিমেন্ট কি নিব, থার্ড এলিমেন্ট কি নিব, এভাবে নিতেছি। প্রত্যেকটা নেওয়ার পরে ওইটা আবার সামের সাথে যোগ করতেছি, ওইটা আবার সামের সাথে যোগ করতেছি। ঠিক আছে, সামের সাথে যোগ করার পরে জিনিসটা কি হইতেছে যে ভালো কথা আপনি বলছেন ঠিকই, তাহলে আমার এখান থেকে টোটাল সামটা বের হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমি পারতেছি না। ঠিক আছে ভাই, চেষ্টা করো কয়েকবার, কোনো সমস্যা নাই। ঠিক আছে, চেষ্টা করো কয়েকবার, পারবা। আমারও ভাই এখনো, তুমি একটা জিনিস মনে রাখবা, পৃথিবীর যত বড় বড় কোডার আছে, যারা প্রোগ্রাম করে আর কি, প্রোগ্রামার আছে, তারা কি করে জানো? এত প্রোগ্রামিং করতে করতেও মাঝে মাঝে কোডে ভুল হয়। ঠিক আছে, ওই মনে করো যে হয়তো বা কোনো একটা কমা দেয় নাই, সেমিকোলন দেয় নাই, অনেক সময় ভুল হয়ে যায়। তো তুমি চিন্তা করার কিছু নাই, তুমি তো কেবলমাত্র শুরু করতেছো। বড় বড় ইঞ্জিনিয়াররা, বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়াররাও মাঝে মাঝে কোডে ভুল হয়, এটা আসলে দোষের কিছু না, ফিক্স করা শিখতে হবে। ঠিক আছে, তুমি ডিবাগিং করা শিখতে হবে। যারা যত ভালো ডিবাগিং করে তারা তত বেশি ভালো প্রোগ্রামার। ঠিক আছে, যারা যত বেশি ভালো ডিবাগিং করতে পারে তারা তত বেশি ভালো প্রোগ্রামার। তোমার ভুল হবে, তার মানে তুমি শিখতেছো। কিন্তু তুমি যদি ওই যে ডিবাগিং করতে না পারো, ভাই কোন জায়গায় ভুল হয়েছে, এইটা তোমার যদি নিজে থেকে ফাইন্ড আউট করা শুরু করো এবং তুমি যদি পারতে থাকো, তাহলে ধরবা যে তুমি আসলে প্রোগ্রামার হওয়া শুরু করে দিছো। ঠিক আছে, এই জিনিসটা দেখো, এরর দেখাইলে আবার চেষ্টা করো, ইউটিউব ঘাটো, তারপরে অনলাইন ঘাটো, ঘাটতে থাকো, ঘাইটা ঘাইটা এটা আসলে সলভ বা সলিউশন বের করার চেষ্টা করো। যখনই পারবা তখনই বুঝবা তুমি বিশাল কিছু পেয়ে গেছো। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দেখো আমি আসলে সাম বের করলাম, দেন টোটাল যে সামটা আছে সেই সামের সাথে আসলে আমি এন সংখ্যাকে ভাগ দিলে আসলে এভারেজ চলে আসে। আমরা জানি যে আমার কাছে 10টা সংখ্যা থাকে, সে 10টা যোগ করার পরে ওই 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে এভারেজ চলে আসে, এভারেজটা চলে আসে। ঠিক আছে, তারপরে আমি এভারেজ আর সাম প্রিন্ট করে দিছি, প্রিন্ট করে আসলে এই জিনিসটা হয়ে গেছে। ওকে, এখন প্রশ্ন আসে এই জিনিসটা আমি তো মুখে খুব সুন্দর করে বলে দিলাম, একটু ব্রেক ডাউন করি। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের ব্রেক ডাউন করি, তাহলে আই গেস তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, একটু ব্রেক ডাউন করবো। ব্রেক ডাউন করার জন্য আমি আসলে আরেকটা পেজ নিয়ে নিই, এই পেজে আমি আসলে ব্রেক ডাউন করবো এবার প্রত্যেকটা জিনিসে। তো ধরো আমি আসলে ফার্স্টে অ্যারে নিছিলাম, এটা ব্রেক ডাউন করে দেখতেছি। ধরো আমরা ইন্টিজারের অ্যারে দিছিলাম, ধরো এইটা নামে আমি অ্যারে রাখছিলাম 100। ঠিক আছে, এইটা লিখছিলাম তাই না? এইটা মানে হইলো আমি 100টা জায়গা নিয়ে রাখছি। ঠিক আছে, আমি 100টা এলিমেন্টের জায়গা নিয়ে রাখছি, 1 2 3 4 করে করে ধরো আমি 100টা জায়গা নিয়ে রাখছি ফার্স্টে।
ধরো এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 2 3 4 5, এইটা ধরো 98, এটা 99, তাহলে 0 থেকে 99 পর্যন্ত। তাহলে যেহেতু আমি 100টা জায়গা ধরে রাখছি, মানে যখনই ডিক্লেয়ার করে দিচ্ছি, তার মানে আমার জন্য এরকম 100টা ঘর তৈরি হয়ে গেছে, 100টা ঘর তৈরি হয়ে গেছে। এখন এই 100টা ঘর যখন তৈরি হয়েছে, তার মানে 0 থেকে শুরু হবে ইন্ডেক্সিং, মানে ওর নাম ডাকতেছো আর কি, রোল ডাকতেছো, 0 নাম্বার রোল, 1 নাম্বার রোল, এভাবে করে 99 পর্যন্ত। তো টোটাল কতগুলা ঘর হইলো? 100টা ঘর হইছে, ঠিক আছে, 100 ঘর। এখন দেখো 100টা ঘর তোমার জায়গা তুমি নিছো, ধরো প্লট নিছো, ঠিক আছে, প্লট নিছো। এরপরে দেখো ভাইয়া, পরের যখন কোডটা আমি লিখছি, তখন এন এর ভ্যালু কত নিছি? 10। এন এর ভ্যালু 10। তাহলে এন এর ভ্যালু যখন 10 নিছি, তার মানে হলো ভাইয়া আমি 0 থেকে 9 যে ঘরগুলো আছে, এইখানে হলো ডেটা বসাবো, এইখানে হলো ডেটা বসাবো। তার মানে 0 1 2 3 এভাবে করে করে 9 পর্যন্ত আমি আসলে ঘর বসাবো, বাকিগুলা খালি রেখে দিছি, বাকিগুলা খালি রেখে দিছি, ঠিক আছে, বাকিগুলা খালি রেখে দিছি। মানে আমার টার্গেট হলো 10টা আমি চাইছি। তার মানে এখন প্রশ্ন আসতে পারে, এন এর মান আমি সর্বোচ্চ তাহলে কতগুলা নিতে পারবো? ঠিক আছে, এন এর মান আমি সর্বোচ্চ কতগুলা নিতে পারবো? এন এর মান যেহেতু আমার 100 ঘর আছে, আমি ওই 98 99 মানে 100টা পর্যন্ত ডেটা নিতে পারবো, এন এর মান নিতে পারবো। যেমন আমি এন এর মান 10 নিচে থেকে 0 থেকে 9 পর্যন্ত ঘর কভার করছি, বাকিগুলো খালি আছে। আবার কেউ যদি বলে না আমি এন এর মান 10 নিব না, এন এর মান নিব 20, এন এর মান কেউ বললো এন এর মান নিব 20, তখন তার জন্য 0 থেকে 19 পর্যন্ত ঘরগুলাতে ডেটা নেওয়ার জন্য রেডি হবে, ঠিক আছে, ডেটা নেওয়ার জন্য রেডি হবে। এখন প্রত্যেকটা ঘরে যখন ডেটা পাঠাবো, এইটার আসলে 0 নাম্বার ডাকতে হয় কিভাবে? এভাবে, ঠিক আছে, 19 নাম্বার ঘর বলতে অ্যারে, এটা 19 নাম্বার ব্লকে, ঠিক আছে, 19 নাম্বারটায়। এখন এই জিনিসটা দেখো যে কোন ঘরে তুমি আসলে ডেটা পৌঁছাবা সেটা তোমার জন্য দরকার না। এই কারণে দেখো এইখানে লেখো, দেখো 0 থেকে আমি শুরু করছিলাম আমি 0 থেকে, দেখছো 0 থেকে শুরু করছিলাম, এন এর থেকে কম নিছিলাম, কারণ 0 থেকে শুরু করতে হয় আর এন এর থেকে এক কম রাখতে হয়, এন এর সমান হওয়া যাবে না, ঠিক আছে, এন এর কি হওয়া যাবে না, সমান হয়ে যাবে না। এবং প্রত্যেকটার জন্য দেখো এর এত নাম্বার ঘরে, 0 নাম্বার ঘরে ফার্স্টে একটা ইনপুট নিলা, এরপরে আবার গেল, যাওয়ার পরে আই এর মান 1 হইছে, আই এর মান 1 হইছে, এখানে কত, অ্যারে 1, তার মানে পরের ঘরে আবার একটা ইনপুট নিতেছো। এইভাবে করে করে 9 নাম্বার ঘর পর্যন্ত তুমি ইনপুট নিলা। এখন ইনপুটটা নিয়ে ফেলছো এবং ইনপুট নিয়ে প্রত্যেকটাই সামের সাথে যোগ করলা, নাইস না? সবগুলা যোগ করে ফেলছো, তোমার সাম রেজাল্ট চলে আসছে, খুবই সুন্দর একটা জিনিস। এরপরে এভারেজের এই বিষয়টা নিয়ে আসছো। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হলো যে এভারেজ ভালো কথা, এর আগে এই ফ্লোট কথাটা কেন লিখছি? এই ফ্লোট কথাটা কেন লিখছি তোমরা একটু আমার বলো তো দেখি, কারো জানা আছে কিনা? সামনে এই ফ্লোট কথাটা কেন লেখা লাগলো আমার? বলবো ভাইয়া, পয়েন্ট পার্সেন্ট 2f কেন লিখছি তারাও বলতেছে। এখন দেখো একটা জিনিস, দেখো এইটাকে বলা হয় টাইপ কাস্টিং, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় টাইপ কাস্টিং, এই জিনিসটাকে বলা হয় টাইপ কাস্ট, ঠিক আছে, টাইপ কাস্ট বা টাইপ কাস্টিং বলে, যেটা টাইপ কাস্ট, টাইপ কাস্ট বলে। এখন এই টাইপ কাস্ট কেন বলতেছে, বা কাস্টিং যেটাই বলি না কেন, টাইপ কাস্ট বলতেছি, দেখো সাম হইলো ইন্টিজার, এনও হইলো ইন্টিজার, সাম হইলো ইন্টিজার, এনও হইলো ইন্টিজার। দেখো সাম আর এন কিন্তু ইন্টিজার, তাই না? এখন সাম ইন্টিজার, আবার মনে করো ইন্টিজার, তার মানে ইন্টিজার ভাগ ইন্টিজার, রেজাল্ট আসবেও ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজারের সাথে ইন্টিজার ভাগ করলে রেজাল্ট আসবে কত, ইন্টিজার, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, যে ভাগ করলে ইন্টিজারই আসবে। ধরো জিনিসটা এরকম 10/3, ধরো দুইটাই ইন্টিজার, তখন আসলে কত আসা উচিত? কিন্তু এখানে 3 আসবে রেজাল্ট, যদি ইন্টিজার দুইটাই হয়, ঠিক আছে।
যদি দুইটাই হয় তাহলে এটা ইন্টিজার আসবে, কারণ সি তে যদি হয় বা যদি আমরা এটা আসলে চিন্তা করি তাহলে আসলে এটা হয়। যদি সি এর ক্ষেত্রে যেটা হয় ইন্টিজার হয়, ইন্টিজারের দুইটা যদি ভাগ করি এবং দুইটা যদি ইন্টিজার হয় তাহলে এটা ইন্টিজারই রেজাল্ট আসবে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা তো আসলে আমি চাই নাই, ঠিক আছে, আমি চাই যে দশমিকটাও চলে আসুক সাথে। তো দশমিকটা চলে আসার জন্য এরকম আমরা তখন টাইপ কাস্ট করে দিই। টাইপ কাস্ট করে দিলে যে সামনে এরকম ফ্লোট লিখে দিলে এভারেজটা তখন দশমিক জিনিসটা চলে আসবে, ঠিক আছে, এভারেজটা তখন দশমিকের জিনিসটাও চলে আসবে। তার মানে ধরো 10/3 হইলে 3 দশমিক সামথিং সামথিংও চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, একজন বলছে ইয়াসিন আরাফাত, আচ্ছা ভাইয়া আপনার কথাগুলো অনেক সুন্দর, এই জন্য আমার পড়া বুঝতে অনেক ভালো হয়। পড়া বুঝলেই হবে না, সাথে 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 প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো মনে করো যে ফ্লোট করে দিচ্ছি তাই দশমিকটা আমি নিতে পারছি, ঠিক আছে, ফ্লোট করে দিচ্ছি মানে দশমিকটা নিতে পারছি। এখন আসলে একটা কোশ্চেন বলছিলা যে ভাইয়া, এই যে দেখো এখানে একটা কোশ্চেন যে ভাইয়া %2f কেন লিখছেন, এটা এভারেজের ক্ষেত্রে, ঠিক আছে, %2f কেন লিখছেন। এখন এটা আসলে ব্যাখ্যা দিই, ঠিক আছে। ধরো আহ এরকম আসছে 3.2465, ঠিক আছে, এটা তো একটা রেজাল্ট আসছে 3.2465, এরকম একটা রেজাল্ট আসছে। এখন এইটাকে যদি তুমি আসলে চাও যে ভাইয়া আমি আসলে দশমিকের পরে একটা ঘর চাই, তোমার রেজাল্ট আসছে এইটাই, বাট ভাইয়া আমি চাইতেছি যে আমার আসলে আউটপুট দেখাক, আমরা যখন আউটপুট দেখাবো তখন আসলে একটা ঘর দেখাবো, ঠিক আছে, একটা ঘরের বেশি আমি চাইতেছি না। বুঝতে পারছেন? আপনি আমাকে একটা ঘরই দেখাবেন। এইটার ক্ষেত্রে তখন আমরা যে জিনিসটা তখন ইউজ করি কি, পার্সেন্টেজ নর্মাল এফ দিতাম না, নর্মাল কি দিতাম, এফ দিতাম আইডেন্টিফায়ার। তো এই ক্ষেত্রে আইডেন্টিফায়ার আগে তখন যেটা করতে হয় একটা দশমিক দিতে হয়, দশমিকের পরে কয়টা ঘর, একটা ঘর, এই কারণে 1f। যদি তিনটা ঘর নিতাম দশমিকের পরে তাহলে 3f দিতাম, এই জাস্ট, ঠিক আছে, আইডেন্টিফায়ার। যতগুলা ঘর তুমি আসলে দশমিকের পরে নিতে চাও তত আর কি এরকম লিখে দিলে আর কি তখন নেওয়া যায়। ঠিক আছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন বলো কেমন লাগতেছে, ঠিক আছে। তোমাদের তো মনে করো যে অনেকগুলো করাইতেছে আজকে, আমাদের জিনিসটা খুবই মনে করো ব্রেক ডাউন করে মানে প্রোগ্রামিং এর প্র্যাকটিস কেমনে করা যায় সেটা আসলে মানে দেখলাম, ঠিক আছে। এই জিনিসটা খুবই জোস, চেষ্টা করবা যে যাতে খুব ভালো মতো এটা করা যায়। এইটা রান করে দেখান, কোনটা এটা, আচ্ছা যাও তোমার মন চাইছে রান করেই দেখাই, ঠিক আছে, এটা রান করে দেখাইতে বলছে, বস বলেছে রান করে দেখান। আচ্ছা বসকে রান করে দেখাচ্ছি, সব জিনিস আমরা নতুন করে লিখি এটাতে। ওকে, ধরো ইন্টিজার আই লিখলাম, কমা লিখলাম, এন লিখলাম, তারপরে সামের ভ্যালু আসলে 0 দিলাম, যেহেতু আমি আসলে সাম একটা ক্যালকুলেট করব 0, ঠিক আছে। এরপরে বললাম যে সাম তো নিয়ে নিলাম, এখন আমি আসলে একটা ইয়ারে লিখব, ধরো অ্যারের নাম দিলাম রোমান, ঠিক আছে, আমার নামই অ্যারে খুলবো। এখন জায়গা নিব যে কতটুকু আমি জায়গা নিতে চাচ্ছি, ধরো আমি নিলাম 50টা, ঠিক আছে, 50টা এলিমেন্টের জায়গা আমি আগেই বুক করে নিলাম, ভালো কথা, বুক করে ফেলছি। এরপরে আসি আমি আসলে এন এর ভ্যালু কত নিব, ঠিক আছে, এন এর ভ্যালু নিতে পারি যে কোনো মন চায়, তাহলে এন এর ভ্যালু ফার্স্টে নিব হইলো কার জন্য, এন এর জন্য, ঠিক আছে না, এন এর জন্য অ্যাম্পারসেন্ট এন দিই, এন এর জন্য আমি আসলে নিয়ে নিলাম। এখন এন এর যত ভ্যালু হবে সেই ভ্যালুগুলাই আমাকে আসলে বসাইতে হবে, তাই না। তাহলে একটা লুপে বসাই দিই, ফর আই ইজ ইকুয়ালস টু 0 দিয়ে শুরু করব, আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত এন এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত লুপ চালাবো এবং আই প্রত্যেকবারে এক করে বাড়াবো, ভালো কথা। এখন ফার্স্ট হলো স্ক্যানএফ দিব, স্ক্যানএফ মানে হলো যে
আমি আসলে কয়টা ডেটা নিতে চাইতেছি এবং প্রত্যেকটা ঘরে আসলে ডেটা নিতে হবে। তাহলে পার্সেন্টেজ ডি দেই, একটা জিনিস দেখো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, আমরা কিন্তু মনে করো অ্যারেতে প্রত্যেকটার জন্য নিচ্ছি, তাই না? এখন এখানেও আমাদের কিন্তু অ্যারেতেই ওইটা নিতে হবে, যেহেতু আমার নাম রুমান, ঠিক আছে? তো রুমান নামে ধরো স্ক্যানএফ এর এখানে আসি। এখন কোন জিনিস নেওয়ার আগে আমাদের একটা এম্পারসেন্ট দিতে হয়, দিয়ে আমরা কোথায় বসাবো? রুমানে। এখন রুমানের মধ্যে আসলে আমাদের কোন নাম্বার ইন্ডেক্সে এটাকে আমি ফিক্সড করছি না, বাট আমি একটা লুপের মধ্যে নেওয়ার চেষ্টা করছি। তো লুপের ভ্যালুটা আমরা আই দিয়ে নিচ্ছি, প্রত্যেকবার আই চেঞ্জ হবে। এখন আই এর যে ভ্যালুটা নিব সেই ভ্যালুটাই সাথে সাথে আবার কি করব আমরা, দেখো আমি এখান থেকে যে ভ্যালুটাই নিব সাথে সাথে সাম যেটা আছে সেই সামের মধ্যেই আমি আসলে কি করব, যোগ করে রাখবো। তাহলে যোগ রোমানের যে ভ্যালুটা আছে সেই রোমান আই এর যে ভ্যালুটা আমরা মাত্র নিছি সেটা, দেখো সাম চলে আসতেছে, তাই না? তাহলে আমি সামের ভ্যালুটা আমরা বুঝে ফেলছি। এখন এখানে যদি আমি একটা এটা দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে। এখন আমার লুপ থেকে মনে করো যে লুপের কাজ শেষ করলাম আমি। এখন আমি সাম তো পেয়ে গেছি, এবার যদি এভারেজ দেই, ঠিক আছে? এভারেজ, এখন এভারেজের মান ধরো আমি টাইপ কাস্ট করলাম না, ডিরেক্ট আমি লিখলাম সাম যত তার থেকে এন ডিভাইড করলেই আমার হয়ে যেতেছে। এবার যদি আমি প্রিন্টএফ মারি, প্রিন্টএফ মারলে ফার্স্টে ধরো আমি লিখলাম সাম, সামের রেজাল্টটা দেখাবা, এটা হলো পার্সেন্টেজ সরি ডি, তারপরে একটা নিউ লাইন তৈরি করবা, এখানে তুমি আমাকে এভারেজটা দেখাবা। এভারেজ যেহেতু মনে করো যে ফ্লোট, তাহলে আমি যদি এরকম ফ্লোট দেই তাহলে ফার্স্টে আসবে হলো সাম, তারপরে আসবে হলো এভারেজ। এবার যদি আমি আসলে জাস্ট একটা দিয়ে ঠিক আছে, এখন যদি আমি রান করি, দেখো এভারেজে সাম বাই এন লিখছি দেখে এখানে একটা সমস্যা করে ফেলছে যে আমি আসলে ফ্লোটের ভ্যালুটা কই পাইলাম, ঠিক আছে? এখানে একটা সমস্যা দেখাতেছে। তো আমি যেটা করবো, এখানে যদি আমি এখন ফ্লোট লিখে দিই, ঠিক আছে, আমার ফ্লোটই দিব আমাকে, ঠিক আছে? এখন যদি ফ্লোট লিখি, এখন যদি রান করি, এটা ঠিক হয়ে যাওয়ার ঠিক হয়ে যাওয়ার তো কথা। আচ্ছা আমরা এভারেজে আমি আসলে ডিক্লেয়ার করি নাই, আমরা এভারেজটা ডিক্লেয়ার করে নিই, এভারেজ, ঠিক আছে? ফ্লোট এভারেজ আমরা ডিক্লেয়ার করলাম, আই গেস ঠিক হয়ে যাওয়ার কথা, আই গেস ঠিক হয়ে গেছে। তো ফার্স্টে আমাদের স্ক্যানএফটা নেওয়ার কথা, তাই না? এন এর ভ্যালু, ঠিক আছে? আমাদের 50টা জায়গা আছে টোটাল, তো 50টা জায়গা নেওয়ার মধ্যে আমরা আসলে ধরো 5টা আউটপুট দেই, ঠিক আছে? 5টা নিয়ে কাজ করব ধরো, ঠিক আছে? 5টা নিয়ে কাজ করব, তাহলে আমি এন এর ভ্যালু 5 নিলাম, এন এর ভ্যালু 5 নিলাম, জাস্ট এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখো আবারও আমার কাছ থেকে কিছু নিতে চাইতেছে। কারণ কেন নিতে চাইতেছে? 5টা নিছি হলো আমি এন এর ভ্যালু, এখন এন আবার কয়বার চলবে? কারণ 5টা ঘরে ওই ডেটাগুলো বসাইতে হবে, ওই ডেটাগুলো যদি বসাইতে হয় তাহলে আমার লুপটা কয়বার চলবে? 5বার চলবে, তাহলে আমার 5টা ডেটা আবার দিতে হবে এখানে। তাহলে আমি ফার্স্টে ধরো একটা ডেটা দিলাম, তোমরা কিন্তু হিসাব করো, ধরো ফার্স্টে দিলাম 1, দেখো আবারও ডেটা চাইতেছে 2, আবারও ডেটা চাইতেছে 3, আবারও ডেটা চাইতেছে 4, ধরো 4 দিলাম, আবারও যখন এন্টার দিতেছে দিতেছে, এইবার দেওয়ার সাথে সাথেই আই গেস আমার রেজাল্টটা চলে আসার কথা। দেখো সাম টোটাল আসতেছে 15 আর এভারেজ আসতেছে 3, ঠিক আছে? দেখো আমরা যোগ করি, 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, 10 আর 1 5 কত 15, দেখো সাম 15 চলে আসতেছে আর এভারেজ কত আসতেছে 3 চলে আসতেছে, কারণ 15কে 5 দিয়ে ভাগ করলে 3 চলে আসে। বাট আমরা একটা এটাকে একটু চেঞ্জ করি, ঠিক আছে? 14 বানাই, 14 বানাইলে দেখো দশমিকের রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে।
আমরা যদি আবার একটু দেখি, রান করি, ঠিক আছে, আমরা একটা রান করি, ধরো 5টা নিব, ধরো 1 2 3, আবারও 3, ধরো 3, তারপরে হলো ধরো আরেকটা 3, তারপরে ধরো 5। এখন যদি দেই, দেখো 2.80 চলে আসতেছে। কত চলে আসতেছে? 2.80, ঠিক আছে। এখন 2.80 যদি চলে আসে, তাহলে দেখছো ইন্টারেস্টিং একটা জিনিস চলে আসে। এখন দেখো 80 পরে কতগুলা শূন্য, বাট আমি চাইতেছি জাস্ট দশমিকের পরে 2টা করতে। দশমিকের পরে যদি 2টা বানাইতে চাই, তাহলে আমার জাস্ট কি করতে হবে, এখানে দেখো এই যে এই পার্সেন্টেজ এফ এর আগে প্রথমে একটা দশমিক দিতে হবে, তারপর একটা 2 দিতে হবে। এরপরে যদি আমি সেম জিনিসটাই আবার রান করি, 5টা ইনপুট নিব, ইনপুট কি 1 2, তারপরে হলো 3, তারপরে 3, তারপরে 4, দেখো 2 পয়েন্ট এটা চলে আসতেছে। দেখো কত আসতেছে, 3 3 6, 6 আর 3 9, 9 আর 4 কত, 13, 13 হলো 13। আর এটা এভারেজ করলে দেখো যে আমি 2 ঘর পর্যন্ত নিতেছি। নাইস একটা জিনিস না? এখন আমি একটা তোমাদের জিনিস বলবো, সেটা হলো যে প্রত্যেকটা ক্লাস শেষে আমি একটা মনে করো যে দারুণ একটা চ্যালেঞ্জ দিই। যে চ্যালেঞ্জে যারা ভালো করে বা যারা উত্তর দেয় ভালো করে, তাদের নামগুলো আমি খাতায় মানে বোর্ডে লিখি আর কি, মানে স্মার্ট বোর্ডে থাকে, যেটা পিডিএফ আকারে সবার কাছেই যায়। তো এখন একটা চ্যালেঞ্জ দিব, এই চ্যালেঞ্জটা যারা আগে উত্তর দিতে পারবা তাদের নামগুলাই লিখবো। 3 থেকে 5 জনের নাম লিখতে পারি। তো তোমরা আসলে রেডি হয়ে যাও যে তোমরা আসলে এটার উত্তর গেস করতে পারবা কিনা। একটু টাফ হবে, একটু সহজ তো আসলে হওয়ার কথা না, একটু টাফ হবে, দেখো তোমরা এই জিনিসটা পারবা কিনা। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করো যে এটা আসলে তোমরা পারবা কিনা। ঠিক আছে, তোমরা রেডি কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, আমি একটা চ্যালেঞ্জ দিয়ে ফেলবো, এন্ড এই চ্যালেঞ্জটা যে খুব বেশি সহজ হবে জিনিসটা কিন্তু মোটেও তা না। ঠিক আছে, মোটেও কিন্তু তা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই রেডি, সবাই রেডি, ঠিক আছে। আহ তাহলে আমি আসলে দিয়েই ফেলি, ঠিক আছে, তাহলে দিয়েই ফেলি, তাই না? সবাই আসলে রেডি হয়ে আছে, যে সবার আগে দিবা তারটাই আসলে কাউন্ট হবে, তাই না? ঠিক আছে, হ্যাঁ তাহলে দিয়ে ফেলবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসতেছে, তাই না? নাও, স্পেশাল চ্যালেঞ্জ দিয়ে দিলাম, দেখি কে সবার আগে এটার আসলে দিতে পারে। ঠিক আছে, দেখি আজকের স্টার্স অফ টুডেস ক্লাস কে হয়। দেখতে পাচ্ছি সেই একটা মনে করো যে প্রোগ্রাম দিয়ে ফেলছি, এত তো সহজ না। আমি প্রোগ্রাম মানে আমি কোশ্চেন সেট করছি, একজনে লিখছে 6 7, আচ্ছা এইটা 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 ঠিক আছে। দেখো আসলে যাদের উত্তর একদম টু ডি পয়েন্টে হবে না তাদেরটা আমি লিখবো না। ঠিক আছে, কি প্রদর্শিত হবে প্রিন্ট এফটা আগে ভালো মতো দেখো। ফার্স্টে হলো এ এর ভ্যালুটা কত আসবে এবং বি এর ভ্যালুটা আসলে কত আসবে, দুইটা ভ্যালু আসবে, একটু হেল্প করে দিলাম। এ ভ্যালু 7, বি এর ভ্যালু 12, ঠিক আছে। কি এমন একটা মনে করে যে প্রোগ্রাম দিলাম যে জিনিসটা কেউ পারতেছো না এখনো। না 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 না। আচ্ছা, শহীদ আহমেদের হয়ে যাওয়ার কথা। শাহিদ আহমেদ, ঠিক আছে, তাহলে ফার্স্টে যা হয়েছে তা হলো শাহিদ আহমেদ।
শাহিদ একজনেরটা পাইছি, ঠিক আছে। তারপরে সানজিদা, সানজিদা, ঠিক আছে, সানজিদা, এটাও ঠিক হইছে। তারপরে হইলো সানজিদা একটা লিখছি। আহ মারিয়া জাহান, মারিয়া, ঠিক আছে, মারিয়া। পরে ফারহানা আফরিন, ফারহানা, ঠিক আছে। Okay. আর হলো মারিয়া তো অলরেডি লিখছি। রামিম ইসলামের হয় নাই, শাহিন ইসলামের হয় নাই, ঠিক আছে, এগুলো তো আসে নাই। রামিম ইসলাম তো কারোটা দিকে মারছে, এতক্ষণ ভুল লিখতেছিল, তাই ওটা দিব না আমি। আচ্ছা আচ্ছা, তাহলে রামিম ইসলাম একটু উপরে জানতো দেখি নাম কি, রামিম ইসলাম। তাহলে রামিম হলো লাস্ট আজকের যারটা আসলে দিচ্ছি, ঠিক আছে। এখন রামিম ইসলাম। এখন এই মনে করো যে এই জিনিসটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলো, যাদের হয়েছে তারা তো ভালো, বাট এই প্রশ্নটা কিন্তু এত সহজ ছিল না, ঠিক আছে। জিনিসটা খুবই কঠিন একটা জিনিস নিছি, তোমরা আসলে এটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, খুবই কঠিন একটা জিনিস। তুমি তোমার ফ্রেন্ডের সাথে এটা একটু ট্রাই করে দেখবা, জিনিসটা খুবই কমপ্লেক্স একটা জিনিস, এত সহজে আসলে বোঝার মতো না। একটু প্যাচ দিয়ে দিছি দেখো, প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট একসাথে দিছে। এখন এই জিনিসটা দেখো যে সহজ হয়েছে বিষয়টা কিন্তু তা না। তো তারপরে আমি আসলে বুঝাই যে কেমনে হয়েছে, ঠিক আছে। দেখো এর ভ্যালু 5 ছিল, এর ভ্যালু আসলে কত বাড়ছে, এর ভ্যালু আসলে কত বাড়ছে সেটা দেখি। এর দুইটা আসলে ইনক্রিমেন্ট হয়েছে, তার মানে এর ভ্যালু আসলে 7। খুব সহজ জিনিস, দুইটা ইনক্রিমেন্ট হয়েছে তার মানে এর ভ্যালু 7। আচ্ছা বি এর ভ্যালু কত? দেখো বি এর ভ্যালু ফার্স্টে আসছিল, এখানে 1 আগে যোগ হয়েছে, 1 এর সাথে আবার 5 যোগ হয়েছে, তার মানে কত হচ্ছে 6। 6 তো আছে, 6 এর সাথে এ মনে করো যে যোগ হইতেছে, 6 এর সাথে এ। এখন এর বর্তমান ভ্যালু কত? 6। 6 এর সাথে এ যোগ করতেছে, তাহলে কত হইতেছে 12, তার মানে 12, ঠিক আছে। আর পরের ইনক্রিমেন্টটা কিন্তু ওইটা অ্যাসাইন হয় না, তার মানে এ হলো 7, এ হলো বি হলো 12। একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, দারুণ একটা মনে করো যে আমরা আজকে প্রবলেম সলভ করলাম। যারা বুঝতে পারছো তারা তো আজকের অফ টুডেস ক্লাস হয়ে গেছো, আর যারা বুঝতে পারে না কোনো সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমরা দারুণ একটা জিনিস দেবো। এখন জিনিসটা আবারও বুঝিয়ে দিছি, আমরা প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট প্রথম দিকে দেখাইছি, তো সেটা যদি আবার একটু রিভিশন দাও তাহলে বুঝবা জিনিসটা জোস একটা জিনিস। একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, সেই একটা জিনিস হবে, ঠিক আছে। ওকে, এখন নাম বলবো শুধু তাদেরই যারা পারবে, ঠিক আছে, আর যারা হোমওয়ার্ক করবে। আজকে কিছু হোমওয়ার্ক দিছি, সেই হোমওয়ার্ক গুলা বাসায় করবা। হোমওয়ার্ক যদি ভালো মতো করো তাহলে নেক্সট ক্লাসে আমরা হোমওয়ার্কের জন্য একটা স্লাইড রাখি, সেখানে তোমার নামগুলা অবশ্যই থাকবে। চিন্তা করার কারণ নাই, আমরা দুই ভাবে নাম বলার একটা পদ্ধতি রাখছি। সেটা হলো এক, তুমি হোমওয়ার্ক করবা, যদি হোমওয়ার্ক ভালো মতো করো তাহলে তোমার নামগুলো আসবে, অথবা তুমি যদি পুরো ক্লাস মনোযোগী সহকারে দেখো তাহলে এরকম কিছু লাস্টে আমি একটা স্পেশাল চ্যালেঞ্জ দিব, যারা পারবা শুধুমাত্র তাদেরটাই নামগুলো থাকবে। যারা পারছো অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আর যারা পারো নাই তারাও এই একটা স্ক্রিনশট নিয়ে রাখো। খুবই একটা দারুণ একটা আসলে আমরা আজকে প্রবলেম দেখাইলাম, প্রবলেমটা আসলে পারা উচিত ছিল অনেকের, পারলে আর কি করা, ঠিক আছে। তো আজকের মতো আসলে ক্লাস শেষ, এবং আজকের ক্লাসে আসলে আমরা অনেক কিছু শিখছি। তো চেষ্টা করবো প্রতিদিন অন্তত একটা প্রোগ্রাম লিখার, যদি পারো তাহলে তো ভালোই। আর নেক্সট ক্লাস পর্যন্ত সুস্থ সবল থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।